বন্ধ থাকছে, যে কোনো ভাবেই হোক ম্যাডামকে কোঅপারেট করবে। তাতে করে সুবিধা এটাই যে তোমরা খুব ভালো করে সিলেবাসটা বুঝতে পারবে, সাবজেক্টটা ভালো করে বুঝতে পারবে। যে কোনো অসুবিধায় মেসেজ করো, ম্যাডাম নিশ্চয়ই রিপ্লাই দেবেন। গুড ইভিনিং ম্যাম, ওয়েলকাম ক্লাসে। আপনি স্টার্ট করতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। ওকে, আমার কথা সবাই শুনতে পাচ্ছ? এম আই অডিবল? একটু একজন যদি রেসপন্স করো। ম্যাডাম ওদের দিক থেকে মাইকটা মিউট আছে, ওরা কমেন্ট ওকে, বক্সে আমার কথা শুনে যাচ্ছে স্যার? হ্যাঁ, সব ক্লিয়ার ম্যাডাম। আর স্ক্রিনও দেখাও যাচ্ছে, তাই তো? হ্যাঁ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সকলকে। সকলের প্রথমেই গুড ইভিনিং আমার তরফ থেকে। তোমরা আজকে যেই ক্লাসটা জয়েন করেছো সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশন থেকে ডেমো ক্লাসের আয়োজন করা হয়েছে। সকলেই আশা করি এনটিএ নেটের প্রিপারেশন নিচ্ছ, এবং প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে যেই তোমরা যে কোনো সাবজেক্টে হও না কেন, তোমাদের ফার্স্ট পেপারটা খুবই জরুরি। কারণ ফার্স্ট পেপারে যে যে ক্যাটাগরি হোক না কেন, ফার্স্ট পেপারে 50% থেকে 60% মার্কস করলেই কিন্তু সাবজেক্ট পেপারে যদি তুমি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু নেট জিআরএফ পাওয়া যায়। আমাদের ইনস্টিটিউশন থেকে এর আগেও অনেকদিন ধরে আমি এখানে পড়াচ্ছি, এবং এর আগেও অনেকে নেট ক্লিয়ার করেছে এবং জিআরএফ ক্লিয়ার করেছে। তো কোনো ভয় পাওয়ার কিছু নেই। প্রথমেই আমি আমার পেপার ওয়ানের যে সিলেবাসটা আছে সেই সম্পর্কে একটু বলে দিই। দেখো, পেপার ওয়ান এনটিএ নেটের সিলেবাসে দুটো বেসিক্যালি আছে যদি ভাগ করি। একটা হচ্ছে থিওরিটিক্যাল বেস, আর একটা রয়েছে প্র্যাকটিক্যাল বেস। একটা রয়েছে থিওরিটিক্যাল বেস, আর একটা রয়েছে প্র্যাকটিক্যাল বেস। থিওরিটিক্যাল বেসে রয়েছে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, কমিউনিকেশনস, পিপল এনভায়রনমেন্ট, আইসিটি, হায়ার এডুকেশন অ্যান্ড লজিক্যাল রিজনিং। আর প্র্যাকটিক্যাল বেসে রয়েছে আমাদের তিনটে চ্যাপ্টার, সেটা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন, ম্যাথমেটিক্যাল রিজনিং, কম্প্রিহেনশন। প্রত্যেকটা থেকেই এদিক ওদিক করে 5 থেকে 6টা কোশ্চেন আমাদের নেটের যে পেপার ওয়ানের যে কোশ্চেন পেপার থাকে সেখানে থাকে। তো আজকে আমি সাধারণত তোমাদের এই পুরো 10টা চ্যাপ্টারের মধ্যে যে চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিসার্চ অ্যাপটিটিউড। কারণ পরবর্তীকালে নেট পাস করার পরেও তোমরা কেউ কেউ পিএইচডি করবে, কেউ কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করবে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এলিজিবল হবে। তো সেক্ষেত্রে দেখা যায় রিসার্চ অ্যাপটিটিউড খুবই জরুরি। কেন জরুরি? তার কারণটা হচ্ছে, যদি তুমি রিসার্চ অ্যাপটিটিউড একটা অ্যাকচুয়ালি গবেষণার কি যোগ্যতা, সেটাই মানে গবেষণা করতে গেলে তোমার কি কি এবিলিটি বা গবেষণা করতে গেলে তোমরা কেমন প্রয়োজন, সেইটা অ্যাকচুয়ালি রিসার্চ অ্যাপটিটিউড। তো রিসার্চ অ্যাপটিটিউডের আগে সিলেবাসটা দেখে নিই পড়ার আগে। রিসার্চ অ্যাপটিটিউড ফার্স্ট পেপারে কি কি সিলেবাস আছে প্রত্যেকটা, আমি যতদূর অ্যানালাইজ করেছি যে প্রত্যেকটা সাবজেক্টেই কম বেশি রিসার্চ অ্যাপটিটিউড তাদের মেইন পেপারেও কিন্তু রয়েছে। কারণ রিসার্চ অ্যাপটিটিউড হচ্ছে এমন একটা টপিক যেটা তোমাদের পরবর্তীকালে, বারবার বলছি, গবেষণার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। 5 বছর যে গবেষণাটা করবে, বা 6 বছর বা 4 বছর বা 3 বছর, সেই গবেষণায় আগে গবেষণাটা করার আগে যদি আমি না জানি যে জিনিসটা কি, তাহলে কিন্তু গবেষণাটা করে কোনো লাভ হয় না। তো রিসার্চ অ্যাপটিটিউড তোমাদের ফার্স্ট পেপারের যে সিলেবাসটা রয়েছে সেখানে রয়েছে মিনিং, অর্থাৎ রিসার্চের অর্থ কি, টাইপস, কি কি ধরনের রিসার্চ রয়েছে,
ক্যারেক্টারিস্টিক্স, রিসার্চের কি বৈশিষ্ট্য, কোনগুলোকে দেখলে আমরা বলতে পারবো রিসার্চ। পজিটিভিজম অ্যান্ড পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচ, দুটো অ্যাপ্রোচ রয়েছে, একটা পোস্ট পজিটিভিজম, একটা পজিটিভিজম। হ্যাঁ, এরপরেও রয়েছে মেথডস, বিভিন্ন ধরনের মেথডস রয়েছে, যেটার কোন টাইপস এর আমরা রিসার্চ করতে পারি। কেউ কেউ এক্সপেরিমেন্টাল করে, কেউ কেউ, বেশিরভাগ সায়েন্সের স্টুডেন্টরা এক্সপেরিমেন্টাল করে, আর্টসেও প্রচুর লোকজন করে, ডেসক্রিপটিভ করে, হিস্টোরিক্যাল, এবং এই সবকিছু মিলিয়ে দুটো রিসার্চ মেন, একটা কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। সেটাও আমরা একটু পরেই পড়বো। তারপরে রয়েছে রিসার্চের আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্টেপস অফ রিসার্চ, অর্থাৎ রিসার্চের কি কি ধাপ, কোনটা আগে, একটা থিসিস লিখতে গেলে, একটা রিসার্চ করতে গেলে কোনটা দিয়ে শুরু হবে আর কোনটা দিয়ে শেষ হবে, কি কি সিস্টেমেটিক ওয়েতে করব, সেটা জানা কিন্তু খুবই জরুরি। তারপর হচ্ছে থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং এর ফরম্যাট, স্টাইলস অফ রেফারেন্সিং, মানে তোমরা এই যে বললাম পরবর্তী 5 বছর বা 3 বছরে যেটা করবে সেটা হচ্ছে তোমাদের একটা থিসিস, এবং থিসিস করতে গেলে তোমাকে প্রত্যেকটা রিসার্চ স্কলারকেই অন্তত পক্ষে 2 থেকে 3টে আর্টিকেল রাইটিং করতে হবে। এটা সেই আর্টিকেল রাইটিং নয় যে আর্টিকেল রাইটিং তোমরা এতদিন ধরে করে এসছো, এটা হচ্ছে রিসার্চ আর্টিকেল রাইটিং, যেটা স্টেপ বাই স্টেপ সায়েন্টিফিক মেথডে সিস্টেমেটিক ওয়েতে তোমাদের করতে হবে। আর রেফারেন্সিং মানে হলো যে তোমরা কোথা থেকে এই সোর্সটা নিচ্ছ, কোন জায়গা থেকে সোর্সটা নিচ্ছ, কার সাইটেশন, কাকে কাকে সাইটেশন করছো, সেটা। দেন আমি চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ। রিসার্চে আইসিটির কি অ্যাপ্লিকেশন, অর্থাৎ রিসার্চে আমাদের ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি কতটা প্রভাব ফেলছে। লাস্ট চলে যাচ্ছি রিসার্চ এথিক্স। জীবনের সব ক্ষেত্রেই নৈতিকতা প্রয়োজন, ভালো মন্দ বিচার করাও প্রয়োজন। রিসার্চ অ্যাকচুয়ালি জিনিসটা তো আগের গবেষণাটাই আমরা পুনরায় ভাবে করি, তো সেক্ষেত্রে আমাদের এথিক্স মেনটেন করা খুবই জরুরি। তার কারণ কি, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করলে রিসার্চ নয়, সেটা রিসার্চ নয়, এই এথিক্যাল জ্ঞানের জন্য এটা জরুরি। এরপর বলবো এর যে চ্যাপ্টার গুলো রয়েছে, যে পুরো রিসার্চের সিলেবাস রয়েছে, এই রিসার্চের সিলেবাসের কোন কোন জায়গা থেকে কোশ্চেন গুলো বেশি আসছে। আগের যে প্রিভিয়াস ইয়ার্স, এটা আমি বলছি না, এটা নেট, ইউজিসি, আগে ইউজিসি করতো, এখন এনটিএ নেট হচ্ছে, তো তাদের প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন সকলেই কম বেশি ফলো করছো। আমাদের ইনস্টিটিউশনেও এটা মক টেস্ট হিসাবে প্রত্যেক দিনই করানো হয়, আমি যে সাবজেক্ট গুলো পড়াই সেগুলো তো আমি করাবোই। তো রিসার্চ কোন কোন জায়গা থেকে মেনলি কোশ্চেন গুলো আসছে, সেটা হচ্ছে রিসার্চের মিনিং, এইখান থেকে কোশ্চেনটা আসছে। টাইপস, ঠিক আছে, এই কোশ্চেনটা আসছে রিসার্চের মিনিং থেকে। কিভাবে কোশ্চেন আসছে দেখো, 4-5টা মিনিং দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে রিঅ্যারেঞ্জ করো, সাজাও, বলছে কোনটা নট, আমি লাস্টে কিছু কোশ্চেন রেখেছি, দেখলে বুঝতে পারবে। তারপরে আর একটা জিনিস থেকে আসছে, সেটা হচ্ছে মেথডস। মোটামুটি রিসার্চের মিনিং থেকে একটা কোশ্চেন না এলেও টাইপ বা ক্যারেক্টারিস্টিক্স থেকে একটা আসছে, ঠিক আছে। তারপরে মেন ইম্পর্টেন্ট জিনিস আসবেই, একটা কোশ্চেন তো আসবেই, সেটা হচ্ছে মেথডস অফ রিসার্চ থেকে। নেক্সট একটা স্টেপ থেকে আসছে, স্টেপ গুলো রিঅ্যারেঞ্জ করে দিচ্ছে, তার থেকে একটা আসছে। এটা ওই মিনিং, টাইপস, ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যেই, মানে মিনিং না দিলে টাইপস, টাইপস না নিলে ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স না দিলে স্টেপ, এটা ওরা মেনটেন করে। বাট মেথডস অফ রিসার্চ থেকে 1 থেকে 2টো কোশ্চেন থাকেই। রিসার্চ এথিক্স থেকে খুব কোশ্চেন আসছে, দেখবে। আর একটা জিনিস থেকে আসছে, সেটা হচ্ছে থিসিস এন্ড আর্টিকেল রাইটিং। অ্যাপ্লিকেশন অফ আইসিটি রিসার্চ থেকে আসছেও না। আর পোস্ট পজিটিভিজম এন্ড পজিটিভিজম থেকে টাইপস এর মধ্যেই, মানে হয়তো কোনো সময় ফান্ডামেন্টাল বা কোনো সময় অ্যাপ্লাইড, কোনো সময় অ্যাকশন রিসার্চ, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা থেকে দিল, নয়তো পোস্ট পজিটিভিজম এন্ড পজিটিভিজম থেকে কোশ্চেন দিল। এই করেই
তোমাদের পুরো সিলেবাসটা থেকে এইভাবে রিসার্চ অ্যাপটিটিউডের 5 থেকে 6টা কোশ্চেন 5 থেকে 6টা কোশ্চেন কিন্তু থাকছেই। একেবারে যদি এই চ্যাপ্টারটা একটু মন দিয়ে ভালো করে পড়ো, 5 থেকে 6টা কোশ্চেন তোমরা করতে পারবেই, এমন কিছু কঠিন কোশ্চেন কিন্তু থাকে না। বারবার বলছি, মেথডস অফ থেকে দুটো থাকবেই, দুটো মোটামুটি থাকেই। এই জায়গাগুলো থেকে একটা থাকে, 3টে হয়ে গেল। এই থিসিস ফরম্যাটিং থেকে একটা থাকে, 4টে হয়ে গেল। এথিক্স থেকে একটা থাকে, 5টা হয়ে গেল। কোনো কোনো সময় কমিউনিকেশন থেকে হয়তো 4টে দিল, রিসার্চ অ্যাপটিটিউড থেকে 6টা দিয়ে দিল। এইভাবে ওরা মেনটেন করে। কিন্তু মোটামুটি এই জায়গাগুলো পড়লে তার মানে রিসার্চ অ্যাপটিটিউডটা পুরোপুরি কমপ্লিট। আর তাছাড়াও রিসার্চ অ্যাপটিটিউডের সিলেবাসটা খুবই ছোট, এমন কিছু বড় না। ঠিক আছে, একটু টার্মস গুলো সম্পর্কে আমাদের জানতে হয়। টার্মস গুলো একটু শর্ট টার্ম ভাবে যদি আমরা রিভিশন বা দিয়ে দিই, তাহলে কিন্তু জিনিসটা খুব সহজ যাকে বলে। এরপরে আমি যে জিনিসটায় চলে যাব সেটা হচ্ছে রিসার্চ। দেখো, এতক্ষণ ধরে আমরা এটুকুনি দেখলাম রিসার্চ রিসার্চ রিসার্চ। আরে ভাই, রিসার্চ জিনিসটা কি? কিন্তু সার্চ জিনিসটা আমরা কিন্তু সকলেই শুনেছি। সার্চ আর রিসার্চ, আমি ফার্স্ট কোশ্চেন এটাই রেখেছি, আগে আমাদের জানতে হবে সার্চ আর রিসার্চের মধ্যে পার্থক্য কি। সার্চ আমরা সকলেই করি, তাহলে রিসার্চ কেন করি? বা সার্চ আর রিসার্চটা কি দুটোই একই জিনিস? আমি বলবো না, সার্চ আর রিসার্চ একই জিনিস না। তার কারণ কি, সার্চ আমরা কেমন করি? গুগলে সার্চ করছি, ঠিক আছে, উইকিপিডিয়ায় বিভিন্ন গুগল ক্রম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সার্চ করছি, সেটা কোনো সিস্টেমেটিক মেনটেন করছি না। হয়তো এরকম ভাবে সার্চ করছি যে গুগলে সার্চ করছি হাউ মাচ ওয়ার্ল্ড পপুলেশনস গ্রিউ ইন 20th সেঞ্চুরি, অর্থাৎ কত পপুলেশন আছে 20th সেঞ্চুরিতে। সেটা একটা গুগল কি করলো, একটা অ্যান্সার দিয়ে দিল, সেটা নিউমেরিক ভাবে একটা অ্যান্সার দিয়ে দিল, সেইটা হচ্ছে সার্চ। ভালো করে বোঝো জিনিসটা, যে কত হাউ মাচ ওয়ার্ল্ড পপুলেশন গ্রিউ ইন 20th সেঞ্চুরি, 20th সেঞ্চুরিতে কত পপুলেশন রয়েছে, সেইটা একটা নিউমেরিক ওয়েতে দিল, সেটা হচ্ছে কি সার্চ। বাট রিসার্চের ক্ষেত্রে আমরা এই কোশ্চেনটা করব, এই একই কোশ্চেনটা কিভাবে করব দেখো, what factor fueled the world population growth in 20th century, অর্থাৎ 20th সেঞ্চুরিতে কি কি ফ্যাক্টর হচ্ছে দায়ী পপুলেশন গ্রোথের ক্ষেত্রে। তাহলে আমি ওখানে সার্চের ক্ষেত্রে কোশ্চেন করছি কতটা পপুলেশন, ওরা এই একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে। বাট আমি যখন রিসার্চ করছি তখন আমার কোশ্চেনটা কেমন হবে, যে পপুলেশন 20th সেঞ্চুরিতে পপুলেশন গ্রোথের কি কি ফ্যাক্টর গুলো, এই যে এতটা যে পপুলেশন, তার কারণটা কি, সেইটা নিয়ে যখন আমরা রিসার্চটা করছি, সেইটা নিয়ে যখন আমরা সার্চটা করছি, সেটা হচ্ছে রিসার্চ। আর যখন আমরা শুধুমাত্র আনসিস্টেমেটিক ভাবে, একটা আনসাইন্টিফিক ভাবে যখন রিসার্চটা করছি, তখন হচ্ছে সার্চ। অ্যাকচুয়ালি এতক্ষণ পরে আমি রিসার্চটা সম্পর্কে এটাই জানলাম, the very first question which come our mind is about difference between search and research. Search is try to find something is looking or otherwise seeking carefully, thoughtfully, যেটা আমি বললাম। Whereas research is a systematic investigation, অর্থাৎ সিস্টেমেটিক ভাবে আমাকে দেখতে হবে প্রত্যেকটা স্টেপ। রিসার্চ প্রবলেম, আমাদের রিসার্চ প্রবলেমটা কি, যে what factor flew the world population growth the century 20th century, সেটা একটা প্রবলেমের আকারে করলাম এই রিসার্চ কোশ্চেনটা। দেন সেই সিস্টেমেটিক ইনভেস্টিগেশনের পর আমরা রিভিউ করলাম
করে বিভিন্ন ফ্যাক্টস গুলো এস্টাবলিশ করলাম এবং তার থেকে আমাদের টেন্টেটিভ একটা সলিউশন করে সেটাকে টেন্টেটিভ যে হাইপোথিসিস করে টেন্টেটিভ সলিউশন করে সেই টেন্টেটিভ সলিউশনটা আমি ঠিক বলছি কি ভুল বলছি সেটা প্রমাণ করার জন্য আমি জায়গায় জায়গায় চলে গেলাম, গিয়ে আমি জিনিসটা কমপ্লিট করলাম, পুঙ্খানুপুঙ্খভাবে কমপ্লিট করলাম। তো রিসার্চ ইজ আ সিস্টেমেটিক ইনভেস্টিগেশন into the study of materials and source in order to establish fact and reach the new conclusions. এটাই হচ্ছে রিসার্চ। সবসময় সার্চের ক্ষেত্রে কি হয়, সার্চের ক্ষেত্রে কি হয়, কোশ্চেন থেকে অ্যান্সার হয়, জিনিসটা কি সেই থেকে অ্যান্সার হয়, বাট রিসার্চের ক্ষেত্রে যে জিনিসটা হয় অ্যান্সার টু কোশ্চেন, অর্থাৎ আমাদের একটা স্টেটমেন্ট হয়ে যায়, তারপর সেখান থেকে আমরা কোশ্চেনের আকারে লাস্টে যখন দিই, যখন লাস্টে থিসিসটা কমপ্লিট করি, তা আমরা পরের এটা নিয়ে কেউ সার্চ করতে পারে কিনা ফার্দার ডিরেকশনে কিন্তু সেটাই দিই, সেটাই হচ্ছে রিসার্চ। ঠিক আছে, সেটাই হচ্ছে রিসার্চ। এ সম্পর্কে আমি আরো জানবো, শুধুমাত্র সার্চটা রিসার্চটা জানলাম, এবার রিসার্চ কি, কেন, কিসের জন্য রিসার্চ, সেটা সম্পর্কে একটু জেনে নেব। দেখো, খুবই আমরা এটা আগেও জানি যে রি প্লাস সার্চ অর্থাৎ রিসার্চ মানে কি, রি মানে পুনরায়, আর রিসার্চ মানে কি অনুসন্ধান করা। এই যে পুনরায় অনুসন্ধান করা সেটাই হচ্ছে রিসার্চ, অর্থাৎ যে জিনিসটা তুমি রিসার্চ করছো সেটা আগে একজন করে নিয়ে গেছে, ওই যে বললাম সে করেও একটা কোশ্চেন রেখে গেছে আমার জন্য, ওই কোশ্চেনের অ্যান্সার সলভ করতে গিয়ে তুমি আরেকজনকে একটা কোশ্চেন করে দেবে, সেটাই হচ্ছে রিসার্চ। কারণ এই যে প্যাভলভের থিওরি করেছে, যে কোনো থিওরি, নিউটনের থিওরি আবিষ্কার করেছে যে নিউটন, সেও কিন্তু লাস্ট টাইমে একটা কোশ্চেন রেখে গেছে, যার জন্য নিউটনের থিওরি তার এই সূত্র নিয়ে এই আলোচনা করছে, ওই সূত্র নিয়ে ও আলোচনা করছে। তাই জন্য রিসার্চ জিনিসটা কিন্তু নতুন কিছু নয়, রিসার্চ জিনিসটা হলো পুনরায় অনুসন্ধান করা, অর্থাৎ আগের যে জিনিসগুলো হয়েছে সেই জিনিসগুলো যখন নতুন ভাবে আমি অনুসন্ধান করছি এবং সেগুলো থেকে কি পাচ্ছি, সেটাই হচ্ছে রিসার্চ। রিসার্চ এটা একটা ফ্রেঞ্চ শব্দ, রিচার্স থেকে এসছে। ফ্রেঞ্চ টার্ম চারিয়ার্স means to search, thus means to go about the seeking, অর্থাৎ অনুসন্ধান এবং পুনরায় অনুসন্ধান করা। সাধারণ অর্থে বলতে গেলে রিসার্চ হচ্ছে একটা জ্ঞানের অনুসন্ধান। ঠিক আছে, রিসার্চ কি একটা জ্ঞানের অনুসন্ধান, অর্থাৎ নোন টু আননোনের দিকে, জানা থেকে অজানার দিকে যাওয়া, এটাই হচ্ছে রিসার্চ। The term research combination two word, re and search, which means search means again and again. এর ক্ষেত্রে search means কি পুনরায় এবং পুনরায়। We know everyone this popular meaning. The word research has multiple meaning. It's the precise definition varies from discipline to discipline and expert to expert. We explain some other popular meaning of the research below. সার্চ কিন্তু যে কোনো লোক করতে পারে, কিন্তু রিসার্চ করতে গেলে তোমাকে কিন্তু পিএইচডি তে ভর্তি হতে হবে, তার জন্য তোমাকে এমএ কমপ্লিট করতে হবে, নেট সেট ক্লিয়ার করতে হবে, তারপর তুমি কিন্তু ভর্তি হতে পারবে। বা সেক্ষেত্রে তোমার সার্চ করতে গেলে কিন্তু তোমার এইসব এমএ পাসও করার দরকার নেই, আবার নেট সেট ক্লিয়ার করাও দরকার নেই। তাহলে সার্চ জিনিসটা সাধারণ মানুষ যে কেউ করতে পারে, জেনারেল পিপল, বাট রিসার্চ জিনিসটা যে করবে সে কিন্তু একজন রিসার্চার বা একজন এক্সপার্ট হবে। ঠিক আছে, রিসার্চ ইজ আ আন্ডারস্ট্যান্ডিং সামওয়ে আননোন, অ্যাকচুয়ালি আননোন, নোবডি নো দ্য অ্যান্সার, সেই জিনিসটা কেউই অ্যান্সার দিতে পারে না প্রথমেই। রিসার্চ ওয়ে অফ থিঙ্কিং, এটা একটা হচ্ছে চিন্তনের একটা প্রক্রিয়া, মানে
আমরা রিসার্চ জিনিসটা আমরা নতুন কিছু বের করি, সব আমরা রিভিউ লিটারেচার করি, বাট নতুন কিছু যে জিনিসটা বেরোয় সেটা কিন্তু আমাদের থিঙ্কিং থেকেই বেরোয়। আমি আজকে ক্রিটিক্যাল অ্যানালাইসিস বললাম যে অ্যাডালোসিসদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস কেমন, এটা নিয়ে রিসার্চ করছি। এই অ্যাডালোসিসদের ক্রিটিক্যাল অ্যানালাইসিস কেমন এটা করতে গিয়ে আমি হয়তো কোয়ান্টিটি রিসার্চে নিলাম। তো আমি প্রত্যেকটা অ্যাডালোসিস স্কুলে গেলাম এবং তাদের স্টুডেন্টদের কেমন সেটাকে এসপিএসএস এর মাধ্যমে আমি দেখলাম যে এই জিনিসটা এত সংখ্যক ছেলে মেয়েদের ক্রিটিক্যাল থিঙ্কিং এমন, বা এই ক্লাসের ছেলে মেয়েদের ক্রিটিক্যাল থিঙ্কিং এমন। সেটা কিন্তু আমার ওয়ে অফ থিঙ্কিং, আমি কিভাবে করছি প্রত্যেকটা রিসার্চের স্টেপ অবলম্বন করে আমি আমার নিজের চিন্তনের দ্বারা কিন্তু এটা করছি। It is not only set of skill but also the way of thinking. এটা একটা চিন্তার পথ। It develops it in you a way of thinking that is a logical and rational. তুমি যে থিঙ্কিংটা করবে সেটা কিন্তু লজিক্যাল অর্থাৎ and rational, যুক্তিযুক্তপূর্ণ হওয়া উচিত, and that encourage you to critically examine very aspect of your day to day. অর্থাৎ এইটাই যে পরীক্ষণটা হবে সেটা ক্ষেত্রে কিন্তু ডে টু ডে লাইফ অর্থাৎ প্রতিদিনকার জীবন কিন্তু আরো এনকারেজ করবে তোমার রিসার্চটা করতে, যে আরো ভাবি যে এটা কি হতে পারে, ওটা কি হতে পারে, এটাই অ্যাকচুয়ালি। তো রিসার্চ এতক্ষণ যত জিনিস করলাম একটা আমি কনক্লুশন করে নিই, তাহলে রিসার্চ জিনিসটা কি খুব তাড়াতাড়ি আমরা বুঝে যাব। রিসার্চ আ ওয়ে টু গ্যাদার দ্য এভিডেন্স অফ ইউর প্র্যাকটিস in professions such as the medicine until it has become a service delivery norms, a requirement, and the indicator to practice the accountability. Research is a way of looking for new informations. এটা আমাদের নতুন তথ্য দিতে সাহায্য করে, নিউ আন্ডারস্ট্যান্ডিং, নতুন কিছু বোঝাতে সাহায্য করে, and facts. It is a systematic investigations. ওই যে বললাম সিস্টেমেটিক ইনভেস্টিগেশন করতে হবে। সার্চের ক্ষেত্রে আমাদের কোনো কিন্তু সিস্টেমেটিক জিনিস অবলম্বন না করলেও প্রয়োজন। যে কোনো লোক যে কোনো টাইমে যে কোনো সময় সার্চ করতে পারে। To establish the fact, a search of knowledge, অর্থাৎ নলেজটাকে খোঁজে। রিসার্চ ইজ এ লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে মেইন সেটা হচ্ছে রিসার্চ ইজ এ, তাহলে এতক্ষণ পরে কি জানতে পারলাম, রিসার্চ ইজ এ সিস্টেমেটিক সায়েন্টিফিক প্রসেস and which is main purpose is advancing and gathering knowledge. Advancing and gathering knowledge, এটাই হচ্ছে রিসার্চ, আর কিছুই না। তাহলে আমি যদি প্রত্যেকটা সংজ্ঞা বিশ্লেষণ করে আমি যদি একটা বাংলায় একটা উত্তর দিই, সেটা কি, গবেষণা হলো বৈজ্ঞানিক পদ্ধতির অনুসরণ এবং ধারাবাহিক অনুসন্ধানকে কার্যে ব্যবহার করে নতুন জ্ঞান আরোহণের প্রক্রিয়া। তাহলে গবেষণা কি, বৈজ্ঞানিক পদ্ধতির অনুসরণ অর্থাৎ সায়েন্টিফিক প্রসেসের মাধ্যমে। সে তুমি আর্টসে করো না কেন বা অন্য কিছুতে করো না কেন, সবকিছুতেই কিন্তু তোমাদের সায়েন্টিফিক প্রসেসটা, সায়েন্টিফিক মিনস না যে সায়েন্স, সায়েন্টিফিক প্রসেসটা তোমার লাগবে এবং ধারাবাহিকতা সিস্টেমেটিক অনুসন্ধান কার্যকে ব্যবহার করে নতুন জ্ঞান আরোহণের প্রক্রিয়াই হচ্ছে রিসার্চ। নেক্সট, why do we do research? কেন আমরা রিসার্চ করব? প্রত্যেকটা মানুষের জন্য এটা একটু প্রয়োজন যে কেন, কিসের জন্য আমরা রিসার্চটা করতে যাব, কি দরকার আছে, গুগলে সার্চ করলেই তো হয়ে যায়, কি দরকার আছে জানার, সব কিন্তু গুগল দিতে পারে না। তার জন্যই কিন্তু রিসার্চটা করা। শুধুমাত্র পিএইচডি ডিগ্রি পেয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হব আর ডক্টর ডিগ্রি লাভ করব, এটা কিন্তু রিসার্চারের একমাত্র উদ্দেশ্য হতে পারে না। বা রিসার্চারের এই উদ্দেশ্যটা হয় যে অ্যাডভান্সিং নলেজ, অর্থাৎ নলেজটাকে আমরা আরো বেশি করে আরোহণ করব, প্রবলেম সলভিং অর্থাৎ সমস্যাগুলোর সমাধান করব, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, নতুন কিছু সমাজকে দেব, ইনোভেটিভ জিনিস দেব এবং সমাজকে
দেশকে, সাধারণত তো আমরা এগুলো নিয়ে করি, বা কোনো অঞ্চলকে ডেভেলপমেন্ট করার কিছু সূত্র আমরা দিয়ে দেব আমাদের রিসার্চে। ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডিটেশন, অর্থাৎ আমরা যেটা করব সেটা ভেরিফাই করলে তার মধ্যে রিয়েবিলিটি আছে সেই জিনিসটা কিন্তু দেখে নিতে হবে, এবং সেটা ভ্যালিড, সমাজের জন্য যোগ্য। অর্থাৎ আজকে সমাজ টেকনোলজিক্যাল দিক থেকে এআই এ পৌঁছে গেছে, চ্যাট জিপিটি তে পৌঁছে গেছে, যে কোনো জিনিস রোবোটিক সিস্টেমের মেশিন লার্নিং এর মধ্যে হচ্ছে। তো সেই জিনিসটা ভ্যালিড কিনা সেটা দেখবে কে? রিসার্চার। আন্ডারস্ট্যান্ডিং ট্রেন্ডস অ্যান্ড প্যাটার্ন, অর্থাৎ এই যে নতুন প্রযুক্তিতে এখন চ্যাট জিপিটি এত পরিমাণে বেড়ে চলেছে, এই ট্রেন্ডসটা সকলের ক্ষেত্রে কি মানে সুবিধা নাকি অসুবিধা, সেই ট্রেন্ডসটা কেমন হতে পারে। আজকে চ্যাট জিপিটিও যে এআই টুলসটা আবিষ্কার করেছে, সেও কিন্তু একজন রিসার্চার কোনো একটা আইআইটি তে। বা আজকে যে পলিসি হলো এনইপি, সেও কিন্তু একজন, তারাও কিন্তু এক একটা রিসার্চার, ঠিক আছে? তো এর জন্যই কিন্তু রিসার্চ, যে নতুন কিছু আমি সমাজকে দেব, নতুন কিছু আমি পৃথিবীকে দেব, আমি অঞ্চলকে দেব, আমি আমার গ্রামকে দেব, আমি আমার শহরকে দেব, বা আমার শহরের পরিস্থিতি কেমন, বা আমার গ্রামের পরিস্থিতি কেমন, আমার ব্লকের পরিস্থিতি কেমন, সেটা নিয়েও কিন্তু আমি সার্চ করতে পারি। যে কোনো জিনিস আমি রিসার্চ করতে পারি। পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট, অবভিয়াসলি আমি ডক্টরেট ডিগ্রি পাবো, পার্সোনাল ডেভেলপমেন্ট তো আমার হবে। আমার প্রফেশনাল দিক থেকেও আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের একটা ডিগ্রি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পরে আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমাদের রিসার্চ করা প্রয়োজন, অর্থাৎ ইনক্রিমেন্ট যেটা বলে, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। আমার নিজের কোয়ালিটি তো ইমপ্রুভমেন্ট হবেই, কারণ 5 বছর ধরে একটা জিনিস নিয়ে পড়ে থাকলে অটোমেটিক্যালি ভাবে আমি সেই জিনিসটা সম্পর্কে অনেক কিছু জানবই, এবং সেটা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। আমার কোয়ালিটিতেও ইমপ্রুভমেন্ট হবে, হয়তো আমার সমাজের কোয়ালিটিটাও ইমপ্রুভমেন্ট হতে পারে। যে জায়গাগুলো সমাজের গভর্নমেন্ট পৌঁছাতে পারছে না, সেই জায়গাগুলো আমি পৌঁছে গভর্নমেন্টকে নতুন নতুন তথ্য দিতে পারি, সেই জন্যই কিন্তু আমরা রিসার্চটা করি। তাহলে চলে গেল ওয়াই ডু উই ডু রিসার্চ, আমরা রিসার্চ কেন করব। নেক্সট আমরা ভাবি যে when do we do research, কখন আমরা রিসার্চটা করব, কিসের জন্য, কখন করব। একাডেমিক পারসিউটস, অর্থাৎ নিজের একাডেমিক বাঁচানোর জন্য। সায়েন্টিফিক ইনকোয়ারি, নতুন নতুন হচ্ছে সায়েন্টিফিক ইনকোয়ারি করার জন্য। আমি বারবার বলছি, সায়েন্টিফিক মানেই যে সায়েন্সের স্টুডেন্ট সেটা কিন্তু না। সায়েন্টিফিক মানে আমরা জানি যার মধ্যে ভেরিফিকেশন, রিয়েবিলিটি, ভ্যালিডিটি, জাস্টিফিকেশনস, জেনারেলাইজেশনস যার মধ্যে উপলব্ধ, সেটা হচ্ছে সায়েন্টিফিক জিনিস। যে কোনো জিনিস আমি সায়েন্টিফিক প্রসেসে করব, অর্থাৎ সেটা সিস্টেমেটিক ওয়েতে করব। গভর্নমেন্ট অ্যান্ড পলিসি, অর্থাৎ গভর্নমেন্ট অ্যান্ড পলিসি নিয়ে রিসার্চ করতে আমরা পারি, যাতে গভর্নমেন্টের পলিসিগুলো আরো উন্নতি হয়। যার জন্য ইউজিসি থেকেই তো এত এত টাকা প্রত্যেকটা স্টুডেন্টকে দেওয়া হচ্ছে, মাস গেলে 30 থেকে 40 হাজার টাকা করে সকলেই পাচ্ছে, যারা যারা জিআরএফ পাচ্ছে পিএইচডি করার সময়। তো এতগুলো টাকা এক একজনের পেছনে খরচা করার মানেটা কি? আমাদের সমাজকে আরো উন্নত করার, যাতে সমাজকে রিসার্চাররা কিছু দিতে পারে। তো প্রত্যেকটা রিসার্চারদের এই টেন্ডেন্সি হওয়া দরকার আজকে থেকে, আমাদের এখানে যারাই রয়েছে, যে আমি রিসার্চ করব, জিআরএফ পাবো শুধুমাত্র টাকা পাওয়ার জন্য বা টাকা ওড়ানোর জন্য নয়, আমি করব যাতে গভর্নমেন্টকে একটা জিনিস দিতে পারি। যেমন অমর্ত্য সেন দিল, যেমন আমাদের অমর্ত্য সেনের যে স্টুডেন্ট সে দিল, আমরাও দেব। এর জন্য হেলথ কেয়ার অ্যান্ড মেডিসিন, যারা মেডিকেল লাইনে আছে তারা এই নিয়ে রিসার্চ করবে। টেকনোলজি ডেভেলপমেন্ট, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু রিসার্চ হয়, সেটা তুমি ডক্টর থেকে শুরু করে একেবারে যে কোনো জায়গায় টেকনোলজি ডেভেলপমেন্ট করার জন্য রিসার্চ করব। এনভায়রনমেন্টাল স্টাডিজ, বিভিন্ন আমাদের এনভায়রনমেন্ট ব্লক, ওই যে বললাম ব্লকে কি হচ্ছে, এডুকেশনাল স্টাডিজ হয়।
হিস্টোরিক্যাল ইনভেস্টিগেশন, আগে যে জিনিসগুলো হয়ে গেছে সেই জিনিসগুলো ইনভেস্টিগেশন করতেও রিসার্চ করব। আর একটা করবো পার্সোনাল ইন্টারেস্ট অ্যান্ড কিউরিওসিটি, এর উপর দিয়ে কিছু হয় না। আমার কিছু ইন্টারেস্ট আছে, আমার গাইডও বলতে পারে না। আমার কিছু কিউরিওসিটি আছে, আমার গাইডও বলতে পারে না। অনেকে বলে যে গাইড যেটা রিসার্চ করাবে সেটাই, যেটা রিসার্চ প্রবলেম দেবে সেটাই, বা গাইড টাইটেল বলবে। আরে ভাই, গাইড টাইটেল বলবে মানেটা কি? গাইডের কি কিউরিওসিটি? তোমার কিউরিওসিটি, তুমি কি করবে, তুমি আর এই 5 বছর তুমি কি করবে তোমার ব্যাপার। তো গাইড তোমাকে কি করবে, একটা ওয়ে দেখাবে এবং তাকে হেল্প করবে। কখনোই গাইড টাইটেল ঠিক করে দিতে পারে না, কারণ সেটা হয়ে যাচ্ছে গাইডের ইন্টারেস্ট। তুমি তোমার ইন্টারেস্টে কাজ করবে। আমরা যখন নিজের ইন্টারেস্ট কিউরিওসিটিতে কাজ করি, সে জিনিসটা খুবই ভালো হয়। আজকে যখন আমি এই ক্লাসটা করছি, আমি নিজের ইন্টারেস্ট কিউরিওসিটিতে ক্লাসটা করছি, যার জন্য আমি পড়াটা শুনছি এবং লাস্ট পর্যন্ত দেখছি এবং ভাবছি ভর্তি হব কি হব না। তো সেটাই হচ্ছে আমাদের পার্সোনাল ইন্টারেস্ট বা কিউরিওসিটি। নেক্সট আমি চলে যাচ্ছি, where do we do research? আমরা কোথায় রিসার্চ করব? অবভিয়াসলি ল্যাবরেটরিতে আর একাডেমিক ইনস্টিটিউশন, এই দুটো ছাড়া তো রিসার্চ করার জায়গা নেই। তো এইসব জায়গাগুলোই কিন্তু আমরা রিসার্চ করব। তাহলে হয়ে গেল আমরা কেন করব, কখন করব, কোথায় করব। এরপরে আমরা চলে যাচ্ছি সাম ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ, অর্থাৎ রিসার্চের কিছু ক্যারেক্টারিস্টিক্সে আমি চলে যাচ্ছি। যে এতক্ষণ ধরে অনেক কিছু বলেছি, এবার আমি বলবো যে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকলে রিসার্চ জিনিসটা বলি, একে আমরা রিসার্চ বলবো। কি কি বৈশিষ্ট্য, যেমন একটা মানুষের হাত পা কান আঙুল দুটো চোখ এসব থাকলে আমরা বলি যে এটা মানুষ। এটা আমরা বলি না যে কুকুর বিড়াল এসব জিনিস বলি না। তেমনি রিসার্চেরও কিছু বৈশিষ্ট্য আছে যেটা দেখলে যে একজন এক্সপার্ট বুঝতে পারবে যে এটা রিসার্চ বা এটা ইনি রিসার্চার। তবে রিসার্চারদের আলাদা কোনো বৈশিষ্ট্য থাকে না, তাদের দেখতে মানুষের মতনই হয়। ঠিক আছে, তো রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স কি? ফার্স্টে কি রয়েছে? এম্পিরিক্যাল, বেসড অন অবজারভেশনস এন্ড এক্সপেরিমেন্টেশনস। এটাই হলে কিন্তু এম্পিরিক্যাল, যে বেসড অন অবজারভেশনস এন্ড এক্সপেরিমেন্টেশন। এই দুটো জিনিস থাকলে কিন্তু রিসার্চ বলবো। যে যেটা হবে সেটা পর্যবেক্ষণ যোগ্য হবে এবং এক্সপেরিমেন্টাল, পরীক্ষণ যোগ্য না, অর্থাৎ পর্যবেক্ষণ এবং পরীক্ষণ। পর্যবেক্ষণ মানে কেমন, কি বোঝানো হয় দেখো। পর্যবেক্ষণ মানে একজন পরীক্ষক ধরো কতগুলি বই পর্যালোচনা করে দেখলেন যে প্রত্যেকটা বইয়ের মধ্যে নমুনা অধ্যায় আছে। তখন প্রত্যেকটা বইয়ের মধ্যে যখন দেখলেন যে নমুনা অধ্যায় রয়েছে, সে তখন কি করলো, সে বুঝতে পারলো যে যে বইয়ের ফার্স্টেই নমুনা বা কন্টেন্ট থাকে। তো এই যে অবজারভেশন, এবং সে এক্সপেরিমেন্ট করলো প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা বইকে তিনি দেখলেন। এবার আমরা ফিল্ডে কি করে এক্সপেরিমেন্ট করলাম, প্রত্যেকটা স্কুলে গেলাম বা প্রত্যেকটা কলেজে গেলাম বা প্রত্যেকটা ইউনিভার্সিটি গেলাম, যে যে ফিল্ডে যেমন ভাবে রিসার্চ করতে চাও সে সেভাবেই করবে। ওই যে তারপরে বললাম সিস্টেমেটিক, এটা ছাড়া তো রিসার্চ সম্ভবই না। অর্থাৎ একটা রিসার্চ করতে গেলে একটা অর্ডারলি তোমাকে ফলো করতে হবে। ওই যে যেটার মধ্যে আমরা রিসার্চের স্টেপ, পরবর্তীকালে আমরা যখন রিসার্চের স্টেপ পড়বো সেই স্টেপে আমরা দেখে নেব যে কোন অর্ডার ফলো করেছে, সেই অর্ডার এবং সিকুয়েন্স ফলো করেই কিন্তু আমরা রিসার্চ করব। যেমন ধরো প্রথমে আমরা রিসার্চ প্রবলেম, তারপরে রিভিউ লিটারেচার, তারপর রিসার্চের অবজেক্টিভ, তারপর রিসার্চের কোশ্চিন, তারপর রিসার্চ ডিজাইন বা মেথোডোলজি। মেথোডোলজির মধ্যেও বিভিন্ন রকম রয়েছে, কোয়ান্টিটেটিভ আলাদা রয়েছে, কোয়ালিটেটিভ আলাদা রয়েছে। লাস্টে আমরা যাচ্ছি যে কনক্লুশনস, তারপরে সরি লাস্টে আমরা যাচ্ছি যে হাইপোথিসিস টেস্টিং, তারপরে চলে যাচ্ছি আমরা কনক্লুশনস, তারপরে আমরা চলে যাচ্ছি ফার্দার ডিরেকশন। ঠিক আছে, এর আগে কনক্লুশনের আগে আমরা ডিসকাশনও করতে পারি। তো এই যে সিস্টেমেটিক জিনিসটা ফলো করা হলো, এটাই হচ্ছে কিন্তু সিস্টেমেটিক। অর্থাৎ একটা রিসার্চ করতে গেলে তোমাকে অর্ডারলি জিনিসটা ফলো করতে হবে, সিকুয়েন্টালি প্রসিডিউরের মাধ্যমে। নেক্সট যেটাই আসছি সেটা হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল জিনিসটা কি?
অর্থাৎ কন্ট্রোল জিনিসটা শুধুমাত্র যে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে হয় তা না, সব ক্ষেত্রেই হয়। এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এক্সট্রা যেটা জিনিস। কন্ট্রোল মানে কি, তুমি যে জিনিসটা করতে চাইছো, অর্থাৎ তুমি তোমার প্রথমেই স্থায়ী করে নাও যে আমি পশ্চিমবঙ্গের মধ্যে রিসার্চ করব, বা আমি বিহারে রিসার্চ করব, বা আমি রাজস্থানে রিসার্চ করব। এই যে পুরো জিনিসটা তোমাকে করে নাও, এটা না তুমি ভাবছো যে আমি পরে করে নেবো, কোনো একটা জেলা থেকে করে নেবো, কোনো একটা জায়গা থেকে করে নেবো। যখনই ভাবছো এটা জিনিসটা, সেটা কিন্তু তুমি কন্ট্রোল করতে পারো না বা পারছো না। তা বা ভেবে নাও বছরের এই সময়টা আমি ডেটা কালেকশন করব, এই যে এই জিনিসগুলো করছো সেটা হচ্ছে কন্ট্রোল। তারপর হচ্ছে এমপ্লয় হাইপোথিসিস। এমপ্লয় হাইপোথিসিস কি জিনিসটা দেখো, গাইড দ্য ইনভেস্টিগেশন প্রসেস। অর্থাৎ আমি কি করছি, ইনভেস্টিগেশন, অর্থাৎ বিভিন্ন জিনিস কি করছি, ইনভেস্টিগেশন করছি, অর্থাৎ অনুসন্ধান করছি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। নেক্সট আমি যাচ্ছি অ্যানালিটিক্যাল। অ্যানালিটিক্যাল মানে হচ্ছে যে যেই রিসার্চটা আমি করছি সেটা হচ্ছে বিশ্লেষণাত্মক, অর্থাৎ জিনিসটাকে ছোট 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 করে ভাগ করে বিশ্লেষণ করে নিচ্ছি, যাতে ওই যে জিনিসটা আমি খোঁজার চেষ্টা করছি সেটার মধ্যে যেন নো এরর দেয়ার ইন্টারপ্রিটেশন, কোনো এরর ইন্টারপ্রিটেশন না আসে। দেন যেটা হবে, যেটা অবজেক্টিভিটি। অর্থাৎ অবজেক্টিভিটি মানে কি হবে, যে জিনিসটা মানে শুধুমাত্র একটা জিনিস নিয়ে বেশিক্ষণ গেজিয়ে সেই জিনিসটাকে বড় করলে হবে না। আমার জিনিসটা যে কি বলতে চেয়েছে সেই জিনিসটার উপর বেশি জোর দিতে হবে। অর্থাৎ অবজেক্টিভিটি জিনিসটা কি, যে তোমার যেই জিনিস যেই যোগ্যতাটা যাচাই করতে, মানে যেটাকে যাচাই করতে চাইছো সেইটাকে খুবই ছোট নেভাবে হবে, আনবায়াসড হবে। অর্থাৎ তুমি কারোর প্রতি বায়াসনেস, অর্থাৎ এই কলেজের প্রতি আমি বায়াস, তাই এই কলেজের যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আমি মানে সমস্ত জায়গায় যে লিকার স্কেলে দাগ দিতে হয় বা কোশ্চেনিয়ারের মাধ্যমে করছি, আমি হাই করে দিলাম, সেটা করলে চলতে হবে না। ওই কলেজ খারাপ, তোমার রিসার্চে খারাপ আসছে, সেটা সেটা রিসার্চেই আসবে, তোমাকে বায়াস থাকতে হবে, সেটা আনবায়াসড হবে। বা আরেকটা জিনিস হবে, যে জিনিসটা করছো সেটা হচ্ছে লজিক্যালি হতে হবে, যে জিনিসটা করছো সেটা হচ্ছে লজিক্যালি হতে হবে। নেক্সট যেটা হচ্ছে এমপ্লয় দ্য কোয়ান্টিটেটিভ অর স্ট্যাটিস্টিক্যাল মেথড। অর্থাৎ যে যখন আমরা কোয়ালিটেটিভ করছি না কোয়ান্টিটেটিভ করছি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বিভিন্ন কোয়ান্টিটেটিভ স্ট্যাটিস্টিক্যাল মেথডস এর মাধ্যমে কাজগুলো করতে হবে। এই হচ্ছে রিসার্চ। এমপিরিক্যাল অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক, নেক্সট আসছে সিস্টেমেটিক অর্থাৎ নিয়মতান্ত্রিক, নেক্সট আসছে কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণযোগ্য, নেক্সট আসছে এমপ্লয় হাইপোথিসিস যেটা টেন্টেটিভ সলিউশন ইনভেস্টিগেশন প্রসেসে কাজে লাগে, নেক্সট আসছে অ্যানালিটিক্যাল যেটাকে আমরা বলবো ভেরিফাইবল অর্থাৎ যাচাইয়ের যোগ্য, নেক্সট যেটা রয়েছে অবজেক্টিভ, আনবায়াস এন্ড লজিক্যাল। এই হচ্ছে তোমাদের রিসার্চ। আর একটা জিনিসও আছে, সেটা হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন জিনিসটা কি, অর্থাৎ যে কোনো জ্ঞান বা নতুন আবিষ্কারের কিসের উপর নির্ভর করে, তার গুরুত্ব বা ইম্পর্টেন্স এর উপর নির্ভর করে। এই যে সাধারণীকরণ অর্থাৎ ধাপ ধাপ মেনটেন করে একটা সুস্পষ্ট জায়গায় পৌঁছে দেওয়া, সেটাই হচ্ছে জেনারেলাইজেশন। এইগুলোই হচ্ছে রিসার্চের মেইন ক্যারেক্টারিস্টিক্স। রিসার্চের মেইন ক্যারেক্টারিস্টিক্স আরো রয়েছে, এগুলোই হচ্ছে মেইন। নেক্সট যেটা যাচ্ছি, টাইপস অফ রিসার্চ। রিসার্চের বিভিন্ন ধরন, কি কি ধরনের রিসার্চ। টাইপস অফ রিসার্চ মানে কি, কি কি ধরনের রিসার্চ। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড রিসার্চ, একটা হচ্ছে টাইম ওরিয়েন্টেড রিসার্চ, আর একটা হচ্ছে ইনকোয়ারি বেসড রিসার্চ। এর মধ্যেই বিভিন্ন ধরন আসবে, এর মধ্যেই বিভিন্ন ধরন আসবে, সেখান থেকে আমরা পড়বো। বা কোনোটার মধ্যে মিক্সড হয়ে যাবে, অর্থাৎ টাইম আর ইনকোয়ারির মধ্যে সবসময় মিক্স থাকবেই, টাইম আর ইনকোয়ারির মধ্যে মিক্সড থাকবেই। এগুলো টাইপস আর মেথডস অফ রিসার্চের একই একই রকম। এগুলো শুধুমাত্র আমরা নামগুলো, এবং কারণ এখান থেকে দুটো কোশ্চেন থাকেই, আমি বারবার বলছি, টাইপস অফ রিসার্চ এন্ড মেথডস অফ রিসার্চ, ওই জিনিসটা একই। মেথডস মানে তোমরা কি পন্থা অবলম্বন করে কাজ করবে রিসার্চের, আর অ্যাকচুয়ালি টাইপস অফ রিসার্চ মানে রিসার্চের ধরন জিনিসটা কি।
তো সেটাকে আমরা একসাথেই আলোচনা করব, সেটা হচ্ছে টাইপস অফ রিসার্চের মধ্যে। যেটা ফার্স্ট অফ অল যেটা আমি দেখছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড রিসার্চ। অর্থাৎ অ্যাপ্লিকেশন বেসড রিসার্চ কি, যে আমরা অ্যাপ্লিকেশন করার কি কি বেস্ট রিসার্চ হচ্ছে, অর্থাৎ বর্তমান যুগে যেগুলো অ্যাপ্লিকেবল হচ্ছে সেই ভিত্তিতে রিসার্চ কয় প্রকার। সেই ভিত্তিতে রিসার্চ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ, একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ, আর একটা হচ্ছে কি অ্যাকশন রিসার্চ। এই 3টে, যেটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে এটা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। ওই যে ওর একটা যে 4টে হচ্ছে সার্কেল আছে, ওইখান থেকে কোশ্চেন আসে। তাছাড়াও এই 3টে থেকে আসে, ঠিক আছে। এটা হচ্ছে একেবারে রিসার্চের ভিত্তি, বাট ফার্স্ট টাইপস বলতে পারি। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ, অ্যাকশন রিসার্চ। কারণ রিসার্চ জিনিসটাও যে টাইপস যারা করেছে তারাও বিভিন্ন রিসার্চার বিভিন্ন ভাবে করেছে, তো তাই কোথাও কোথাও টাইপস এক এক জায়গায় এক এক রকম, তবুও আমরা নিজের বিচারে একটা রকম ভাবে ভাগ করে নিই। ফার্স্টে যে রিসার্চটা আসছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ। হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল রিসার্চ? ফান্ডামেন্টাল রিসার্চ জিনিসটা কি? ফান্ডামেন্টাল রিসার্চ অ্যাকচুয়ালি এটা একটা তাত্ত্বিক রিসার্চ বা বেসিক রিসার্চ নামেও পরিচিত। এখানে কোন রকম জিনিসটা কি করা হয়, জ্ঞান শুধুমাত্র উদ্ভাবনের জন্য কিন্তু, অর্থাৎ জ্ঞান আরোহণের জন্য এই রিসার্চটা করা হয়। এই জিনিসটা কিভাবে কাজ করে এবং তা দেখবো কিভাবে সেগুলিকে ভালোভাবে কাজ করছে সেটা সন্ধান করে না। এটা শুধুমাত্র বৈজ্ঞানিক তত্ত্ব এবং ব্যাখ্যা। অর্থাৎ যদি আমি বলি এই যে এই দুটোর মধ্যে যে ফান্ডামেন্টাল রিসার্চ যেটা আছে সেটা হচ্ছে থিওরি বেসড রিসার্চ, শুধুমাত্র থিওরিটাকে নিয়ে আলোচনা করে। এরপরে যে দুটো রিসার্চ আসছে সেই দুটো রিসার্চ হচ্ছে অ্যাপ্লাইড বেসড রিসার্চ, অর্থাৎ কোনো জায়গায় অ্যাপ্লাই করছে, ঠিক আছে। তো এই পুরো জিনিসটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড রিসার্চ। প্রথমে থিওরিটাকে নিয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে থিওরি বেসড রিসার্চ বা ফান্ডামেন্টাল রিসার্চ। সেটা শুধুমাত্র আমরা জ্ঞান আরোহণের জন্য করি। যেমন ধরো একটা কোম্পানির, অর্থাৎ কিভাবে কোম্পানির পণ্যগুলো একে অপরকে প্রভাবিত করে, এই 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 জিনিসটা যখন আমরা জ্ঞান আরোহণ করছি বা কোনো জায়গা থেকে দেখছি, নলেজ গ্যাদার করছি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ। আর এই যে কোম্পানির পণ্যগুলো কিভাবে একে অপরে বিক্রয় হচ্ছে যখন আমরা কোম্পানিতে গিয়ে দেখছি, সেটা হচ্ছে অ্যাপ্লাইড বেস রিসার্চ। তাহলে অ্যাপ্লাইড বেস রিসার্চ বলতে কি বোঝানো হয়, যে নির্দিষ্ট সমস্যার সমাধানকে আমরা শনাক্ত করতে বা নির্দিষ্ট প্রশ্নের উত্তর খুঁজে বার করার জন্য যে ডিজাইন করা হয়। এটি শুধুমাত্র জ্ঞান প্রদান করে না, এটি জ্ঞান প্রযোজ্য এবং বাস্তবায়নযোগ্য কিনা সেটাও কিন্তু দেখে। এটাকেও আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রযুক্তিগত আর একটা হচ্ছে বৈজ্ঞানিক। প্রযুক্তিগত বলতে কি বোঝানো হয়, যে বিভিন্ন ধরনের প্রযুক্তি যেই রয়েছে সেইগুলোকে সন্ধান করা। আর বৈজ্ঞানিক কি, যে বিভিন্ন ভবিষ্যৎবাণী করা বা ভেরিয়েবলস গুলোর হাইপোথিসিস পরিমাপ করা। যেমন ধরো যে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর উপায় অধ্যায়ে শিক্ষায় ডক্টরেট নিয়ে কাজ করা একজন শিক্ষার্থী এই গবেষণাটি সমস্যা সমাধানের উপর নিবদ্ধ করে। অর্থাৎ সমস্যা সমাধানের উপর এখানে কিন্তু বেশি জোর দেওয়া হয়। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে জটিল সমস্যা, এটা একটা বড় সমস্যা সমাধানের ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে পুরো ইনস্টিটিউশনের সমস্যা সমাধান যখন করছি তখন হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। আর যখন কোনো ইনস্টিটিউশনের কোনো একটা ক্লাসরুমের ভেতরে আমরা সমস্যাগুলো সমাধান করছি এবং তাৎক্ষণিকভাবে রিসার্চ, এটা অ্যাপ্লাইড রিসার্চ। তোমার হচ্ছে সমস্যা সমাধান করে বা ফান্ডামেন্টাল রিসার্চের যে মানে সূত্রগুলো বা থিওরি গুলো, সেই থিওরি গুলো থেকে যে কোশ্চেন গুলো আসে সেই কোশ্চেন গুলোর সমস্যা সমাধান কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে করে। এটা বড় বড় সমস্যা পুরো ইনস্টিটিউশনের যখন আমি সমস্যা সমাধান করছি, সেটা আমি টাইম দিয়ে করছি, তখন হচ্ছে অ্যাপ্লাইড উইথ রিসার্চ। বা যখন সঙ্গে সঙ্গে একটা ক্লাসরুমের ভেতরে একটা টিচারের সাথে স্টুডেন্টদের বা একটা স্টুডেন্টের প্রবলেম হয়েছে, একটা টিচার তাৎক্ষণিক যখন সলিউশন দিচ্ছে, সেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। সেটা হচ্ছে
অ্যাকশন রিসার্চ। আর এই অ্যাকশন রিসার্চটা যিনি মূল প্রবক্তা তিনি হলেন কোরে, COREY, কোরে, যিনি মূল প্রবক্তা। ঠিক আছে, তো অ্যাকশন রিসার্চ হচ্ছে যে কোনো ধরনের বাস্তব সমস্যার সমাধান তাৎক্ষণিক, আমাদের মনে রাখতে হবে তাৎক্ষণিক সমস্যার সমাধান করে। এটা বেশিরভাগ যে এই অ্যাকশন রিসার্চটা কোথায় করা হয় বলছি, সেটা হচ্ছে ক্লাসরুমের ভেতরেই কিন্তু এই রিসার্চটা বেশি করা হয়। আর এই রিসার্চে যেই জিনিসটা খুব আসে, মানে পরীক্ষার হলে যে জিনিসটা খুব পাওয়া যায়, সেটা হচ্ছে প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, রিফ্লেক্ট। প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, রিফ্লেক্ট। ঠিক আছে, এই যে সাইকেলটা প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ আর হচ্ছে রিফ্লেক্ট। এই যে এই সাইকেলটা দেখবা খুবই আসে। সুতরাং এই সাইকেলটা সকলে নিজে মনে রাখবে, সেটাই হচ্ছে অ্যাকশন রিসার্চ। তাহলে ফান্ডামেন্টাল রিসার্চ, থিওরি বেসড রিসার্চ, যখন আমরা সূত্রগুলো অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র পড়ছি, নিউটনের দ্বিতীয় সূত্র পড়ছি, নিউটনের প্রথম সূত্র পড়ছি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ। এবং সেগুলো যখন আমরা অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। আর যেটা আমরা যখন তাৎক্ষণিক অ্যাপ্লাই করছি, তাৎক্ষণিক কাজ সমাধান করছি, সেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। এই তিনটে গেল তোমাদের অ্যাপ্লিকেশন বেসড রিসার্চ। নেক্সট যে তিনটে রয়েছে সেটা হচ্ছে টাইম ওরিয়েন্টেড রিসার্চ। এই টাইম ওরিয়েন্টেড রিসার্চ তোমাদের পরে ইনকোয়ারি বেসড রিসার্চের মধ্যেও পড়তে পারে বা পড়বে। তো সময় খুবই অল্প, তার জন্য আমাদের খুবই ছোট ছোট কথার মাধ্যমেই আজকে শেষ করতে হবে, কিছু করার নেই। তো এগুলো সম্পর্কে আরো ডিটেলসে যখন আমরা ক্লাস করব, এই রিসার্চ অ্যাপটিটিউডের আমি করাবো, তো সেই রিসার্চ অ্যাপটিটিউডের যখন ক্লাস করব, সেগুলো সম্পর্কে আমি আরো বিস্তারিতভাবে বলবো। তো আজকে জাস্ট আমরা একটা ছোট্ট জিনিসটা কি হতে পারে সেটা সম্পর্কে আমরা জানি। তারপরে হচ্ছে টাইম ওরিয়েন্টেড রিসার্চ। টাইম ওরিয়েন্টেড রিসার্চের ক্ষেত্রে দেখো, হিস্ট্রিক্যাল রিসার্চ পাস্ট নিয়ে আলোচনা করে, ডেসক্রিপটিভ রিসার্চ হচ্ছে কি প্রেজেন্ট। দেখো তোমরা সে মনে হচ্ছে টেন্স পড়ছো, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এর জন্য আমি এটার নাম দিয়েছি টাইম ওরিয়েন্টেড রিসার্চ, ফিউচার। সরি, এটা স্পেলিংটা একটু ভুল লিখলাম, ফিউচার, FUTURE। ঠিক আছে, এটা একটু ভুল লিখে ফেলেছি। আচ্ছা, তিনটে, একটা হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ, একটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। যখন আমরা পাস্টের জিনিস নিয়ে আলোচনা করছি, অর্থাৎ পাস্টের কেমন জিনিস নিয়ে আলোচনা করছি, যখন আমরা পাস্টের হচ্ছে আমরা পাস্টে কি হয়েছে, রবীন্দ্রনাথ যে শান্তিনিকেতন বা শ্রীনিকেতন করেছে, বা রবীন্দ্রনাথের যে গ্রন্থগুলি নিয়ে আলোচনা করছি, বা জীবনানন্দ দাশ, বা পাস্টের নালন্দা বিশ্ববিদ্যালয় কেমন ছিল, বা তক্ষশিলা বিশ্ববিদ্যালয় কেমন ছিল, এটাকে নিয়ে যখন আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল রিসার্চ। সেটা হচ্ছে কি হিস্ট্রিক্যাল রিসার্চ। পাস্টের জিনিস দিয়ে যখন আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল রিসার্চ। এই হিস্ট্রিক্যাল রিসার্চ করতে গিয়ে আমি একটা ছোট্ট জিনিস আমি একটু বলে দিই, না বললেই নয়, তারপরে একটু বলে দিই। সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল রিসার্চ আমরা তখন করি, কিভাবে ডেটা কালেকশন করি, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি আর সেকেন্ডারি বলতে এটা আমরা পরে বললাম না, পরে আমরা যখন বিস্তারিত ভাবে আলোচনা করব সেটা সম্পর্কে আরো বলে দেবো। আজকে জাস্ট একটু মানে ছোট্ট করে বলে দিই।
যে পাস্ট ওরিয়েন্টেড রিসার্চ মিন্ট হিস্টোরিক্যাল রিসার্চ, যখন আমরা পাস্টের কোনো জিনিস, যেটা জিনিসটা হয়ে গেছে সেই জিনিসটা নিয়ে যখন পুনরায় রিসার্চ করছি এবং সেটা বর্তমানে কত প্রভাব ফেলেছে, এবং হয়তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের কোনো জিনিস এখনকার বর্তমান শিক্ষা পরিস্থিতির সাথে শিক্ষার মধ্যে দিলে আরো বেটার হয়, সেই জিনিসটার জন্যই কিন্তু আমরা হিস্ট্রিক্যাল রিসার্চ গুলো করছি, বা বিভিন্ন মানুষের জীবনী নিয়ে যে রিসার্চ গুলো করছি সেটা হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ। এই হিস্টোরিক্যাল রিসার্চের তথ্য সংগ্রহ করতে বা বিভিন্ন স্টেপের যখন আমরা করব, বা হিস্টোরিক্যাল রিসার্চ করতে গেলে একজন রিসার্চার যখন তথ্য সংগ্রহ করে তখন কিন্তু দুটো ওয়েতে করে, একটা হচ্ছে প্রাইমারি ডেটা আর একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা হচ্ছে, কেমন দেখো কেন আমি এই জিনিসটা বললাম, কারণ সকলেই তো বলবে তাহলে হিস্ট্রিক্যাল রিসার্চ ম্যাম কি করে সিস্টেমেটিক বা সায়েন্টিফিক ভাবে হবে, যে তার সেই লোকটা তো বেঁচেই নাই বা সেই জায়গাটা তো নেই, তার হিস্ট্রিক্যাল রিসার্চ কি হবে? হিস্ট্রিক্যাল রিসার্চ করতে গেলে আমরা দুটো পন্থা অবলম্বন করি, একটা হচ্ছে প্রাইমারি ভাবে ডেটা কালেকশন করি, অর্থাৎ প্রাইমারি ভাবে মানে কি, হয়তো সেখানে চলে গেলাম, সেখানে গিয়ে শান্তিনিকেতনে গিয়ে রবীন্দ্রনাথকে তো আর পাবো না, কিন্তু হয়তো তার পরিচিতি কাউকে পেলাম, ঠিক আছে, তার পরিচিতি কাউকে পেলাম, তার কাছ থেকে ডেটা কালেকশন করলাম বা তথ্য সংগ্রহ করলাম, সে রবীন্দ্রনাথ কোন সময় আসতেন, কি করতেন, কোন সময় বই লিখতেন, কোথায় কি করতেন, কোন গাছের তলায় যেতেন, এইগুলো এগুলো হচ্ছে প্রাইমারি ওরিয়েন্টেড। বা কোনো সময় যদি আমরা অমর্ত্য সেনকে নিয়ে রিসার্চ করতে গেলে তখন অমর্ত্য সেনকে তো আমরা পেয়েই গেলাম, তো সেটা হচ্ছে প্রাইমারি। এবার সেকেন্ডারি ডেটা কি? সেকেন্ডারি ডেটা এরকম যে আমরা হয়তো রবীন্দ্রনাথের বইটা পেয়েছি, সেই বই থেকে বা কাগজ থেকে, খবরের কাগজ থেকে বা বিভিন্ন তার ইনস্ট্রুমেন্ট থেকে যখন আমরা ডেটা কালেকশন করছি সেটা হচ্ছে সেকেন্ডারি ডেটা কালেকশন। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চ মানে হচ্ছে সার্ভে মেথড রিসার্চ বা বর্ণনাত্মক রিসার্চ, অর্থাৎ এখন যে জিনিসটা চলছে সেই জিনিসটা নিয়ে যখন রিসার্চ করছি, কন্যাশ্রী পেয়ে বা লক্ষ্মীর ভান্ডার পেয়ে, যেটা ট্রেন্ডসে চলছে, আমি কোন রকম কারোর কোনো গভর্নমেন্টের পক্ষপাতী হয়ে আমি বলছি না, কোনো যে রিসার্চ জিনিসগুলো চলছে যে লক্ষ্মীর ভান্ডার পেয়ে কত লোকের সুবিধা হচ্ছে বা কত লোকের অসুবিধা হচ্ছে, সার্ভে মেথডের মাধ্যমে যখন আমরা কাজটা করছি বা প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী বা প্রেজেন্ট সিচুয়েশন ওরিয়েন্টেড যে কাজগুলো করছি সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চ, ঠিক আছে। নেক্সট যেটা আমি যাচ্ছি সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। নেক্সট যেটাই আমি যাচ্ছি সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, অর্থাৎ ফিউচার ওরিয়েন্টেড রিসার্চ। যখন আমরা এটা করি যে ল্যাবে গিয়ে ফিউচারি, অর্থাৎ ফিউচারে কি হতে পারে, বা কোনো জিনিস আমরা এক্সপেরিমেন্ট করি, অর্থাৎ এখন অটিস্টিকদের অটিজম যারা রয়েছে তাদের তাদের কি কি থেরাপি দিলে যে তারা আরো ভালোভাবে সিচুয়েশনের সাথে, এনভায়রনমেন্টের সাথে কোপ করতে পারবে, এই ধরনের যে রিসার্চ গুলো করছি সেগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। বা ফিজিক্স কেমিস্ট্রিতে বিভিন্ন ল্যাবে গিয়ে বিভিন্ন স্যাম্পল গুলো যখন আবিষ্কার হচ্ছে সেই ধরনের রিসার্চ গুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। আর এক্সপেরিমেন্টাল রিসার্চে যেটা যারা হচ্ছে আর্টস এর লোকেরা করে সারা হচ্ছে কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ করে, আর বাদ বাকি যারা করে তারা হচ্ছে নন এক্সপেরিমেন্টাল রিসার্চটাকেই করে। অর্থাৎ ফিউচার ওরিয়েন্টেড রিসার্চ পরবর্তীকালে কি হতে পারে, প্রেজেন্ট পাস্ট রিসার্চ। হিস্টোরিক্যাল রিসার্চ হচ্ছে কি পাস্টের ভিত্তিতে প্রেজেন্টকে কেন্দ্র করে ফিউচারে কি হতে পারে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল রিসার্চ। ডেসক্রিপটিভ রিসার্চ কি, যে আমি হয়তো পাস্ট ফার্স্ট দেখবো না, প্রেজেন্ট সিচুয়েশনে কি হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের কোন সিচুয়েশনে কেমন কি করার দরকার এবং সেটা কি ফল হচ্ছে সেটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। প্লাস যেটা রয়েছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, এটা পুরোপুরি ফিউচার ওরিয়েন্টেড, ঠিক আছে, এটা প্রেজেন্ট পাস্ট কিছু দেখছে না, অর্থাৎ ভবিষ্যতে কি হতে পারে এবং ভবিষ্যতে কি হচ্ছে এটা কি যখন রিসার্চ করছি সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। নেক্সট যেটা চলে যাচ্ছে ইনকোয়ারি বেসড রিসার্চ। সেই ইনকোয়ারি বেসড রিসার্চ করতে, ইনকোয়ারি বেসড রিসার্চ অ্যাকচুয়ালি দু প্রকার, একটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। এখন আরো বেড়েছে, সেটা হচ্ছে দুটোই ভাবেই করছে, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ মিক্সড
মেথড রিসার্চ। কোয়ালিটেটিভ কিছুটা, কোয়ান্টিটেটিভ কিছুটা, বা কোয়ান্টিটেটিভ বেশিটা বা কোয়ালিটেটিভ বেশিটা যখন কমটা নিয়ে করছি তখন সেই রিসার্চটাকে কি বলছি, মিক্সড মেথড রিসার্চ। অনেকেই পুরোটা কোয়ালিটেটিভ করতে পারছে না, অনেকেই পুরোটা কোয়ান্টিটেটিভ করতে চাইছে না, তো সেক্ষেত্রে সকলে অনেকেই বেছে নিচ্ছে রিসার্চাররা যেটা নতুন এসছে সেটা হচ্ছে মিক্সড মেথড রিসার্চ। তো ইনকোয়ারি বেসড রিসার্চের ক্ষেত্রে দুটো হচ্ছে মেন, ইনকোয়ারি বেসড রিসার্চের ক্ষেত্রে দুটো হচ্ছে মেন, একটা হচ্ছে গুণাত্মক রিসার্চ আর একটা হচ্ছে পরিমাণাত্মক রিসার্চ। কোয়ালিটি বেসড রিসার্চ বলতে কি বোঝানো হয়, যখন আমরা কোয়ালিটি দেখি, কারোর গুণ, কোনো মানুষের গুণ বিচার করি, কেমন ধরনের গুণ, অর্থাৎ সে নাচ করে, সে গান করে, সে কবিতা ভালো বলতে পারে, সে ভালো গল্প লিখতে পারে, এই ধরনের যে বর্ণনাত্মক বা যে তোমাদের বলছি গুণাত্মক যে কনসেপ্ট, সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চ করতে গেলে সবসময় এই কোশ্চেনটাকে খুব ফলো করা হয়, ওয়াই, কেন, যেই রিসার্চ প্রবলেমই দাও না কেন, ওয়াই, কেন, এইটা রিসার্চ কোশ্চেন তোমাদের আসবেই। সেটা ক্ষেত্রে হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, যেটা হচ্ছে গুণাত্মক রিসার্চ, যেটা হচ্ছে গুণাত্মক রিসার্চ। এবার কোয়ালিটেটিভ রিসার্চের বিভিন্ন ভাগ আছে, সেটা হচ্ছে ন্যারেটিভ মেথড, ফেনোমেনোলজিক্যাল মেথড, গ্রাউন্ডেড থিওরি, কেস স্টাডি, তারপর হিস্টোরিক্যাল মেথড। আমি বারবার বলছিলাম ওগুলো কিন্তু এটার মধ্যে আসবেই, কিচ্ছু করার নেই। অ্যাকশন রিসার্চ, ফোকাস গ্রুপ রিসার্চ, এথনোগ্রাফিক্যাল রিসার্চ মেথড। ন্যারেটিভ রিসার্চ সেটা হচ্ছে আমরা যখন গল্প বলছি বা গল্পের ছলে জিনিসগুলো করছি, সেক্ষেত্রে জিনিসগুলো হচ্ছে ন্যারেটিভ মেথড রিসার্চ। ন্যারেটিভ রিসার্চ, ন্যারেটর অর্থাৎ গল্পের ছলে একজনকে নিয়ে আমি বা 10 জনকে নিয়ে রিসার্চ করছি, সেটা হচ্ছে ন্যারেটিভ রিসার্চ। ফেনোমেনোলজিক্যাল রিসার্চ হচ্ছে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আমি রিসার্চটা করছি, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যখন আমরা রিসার্চটা করছি, সেটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল রিসার্চ। গ্রাউন্ডেড থিওরি রিসার্চ মেথড বলতে যখন আমরা একেবারে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত আমরা রিসার্চটা করছি, একেবারে মাটির ভিত থেকে শুরু করে ছাদ পর্যন্ত গিয়ে যখন রিসার্চটা করছি, সেটা হচ্ছে গ্রাউন্ডেড থিওরি রিসার্চ। কেস স্টাডি রিসার্চ হচ্ছে যখন আমরা শুধুমাত্র একটা লোককেই দেখছি, কেস স্টাডি রিসার্চ শুধুমাত্র একটা লোককেই দেখছি এবং একটা লোকের প্রত্যেকটা জিনিস সে কোথায় কি কবে কি করছে অবজারভেশন করছি, বা কোনো একটা গ্রুপকে অবজারভেশন করছি, সেটার ক্ষেত্রে কিন্তু কেস স্টাডি রিসার্চ। হিস্টোরিক্যাল রিসার্চ তো আগেই বললাম যে হিস্ট্রি বেস যে রিসার্চটা হয়। অ্যাকশন রিসার্চও তাই বলেছি, যখন তাৎক্ষণিক সমস্যার সমাধান হয়, বেশিরভাগ সমস্যাই কিন্তু ক্লাসরুমের মধ্যে হয়, সেই সমস্যাগুলো হচ্ছে অ্যাকশন রিসার্চ। এই যে এখনই তোমাদের বিভিন্ন সমস্যা আসবে পড়তে গিয়ে, আমাকে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলে যে ম্যাম কোয়ালিটেটিভ রিসার্চটা কি, ম্যাম কোয়ালিটেটিভ রিসার্চটা আপনি বুঝিয়েছেন ভালো লাগেনি, কোয়ালিটেটিভ রিসার্চটা একটু বলুন। এই যে সমস্যা, এই যে তুমি বুঝতে পারোনি আমাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলে এবং আমি অ্যান্সারটা দিলাম, এটাই হচ্ছে অ্যাকশন রিসার্চ। ফোকাস গ্রুপ রিসার্চ অর্থাৎ কোনো একটা গ্রুপকে নিয়ে আলোচনা করা, সেটা হচ্ছে ফোকাস গ্রুপ রিসার্চ। নেক্সট হচ্ছে এথনোগ্রাফিক্যাল রিসার্চ, কোনো একটা জাতি, কোনো একটা হচ্ছে মানে পিছিয়ে পড়া জাতি বা কোনো একটা সামাজিক মানে সামাজিক যে দৃষ্টিভঙ্গিতে যে রিসার্চটা করা হয়, বা সামাজিক শৃঙ্খলা বা খুবই যে জিনিসগুলো হয় সেগুলো হচ্ছে এথনোগ্রাফি, বা সমাজের কোনো সংস্কৃতিকে সমাজের কোনো কালচারকে নিয়ে, কৃষ্টিকে নিয়ে যখন রিসার্চটা করা হয় তখন তাকে বলে এথনোগ্রাফিক রিসার্চ। আর যখন আমরা হচ্ছে সমাজ বা কোনো গোষ্ঠীকে নিয়ে রিসার্চ করছি, সেটা হচ্ছে এথনোগ্রাফিক রিসার্চ। এই গেল তোমার কোয়ালিটেটিভ রিসার্চ, এই গেল তোমার কোয়ালিটেটিভ রিসার্চ। এরপরে আমরা যখন ক্লাসগুলো করব
তো সেটা সম্পর্কে পড়বো যে ন্যারেটিভ রিসার্চ জিনিসটা। আজকে তো আমি এক লাইনে বলে দিলাম যে গল্পের ছলে যে রিসার্চটা হচ্ছে সেটা ন্যারেটিভ রিসার্চ। এরপরে যে যে স্টেপ আছে তার তার সুবিধা অসুবিধা রয়েছে বা তার কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলো আমরা পরে ক্লাসে আলোচনা করব। নেক্সট যেটা রয়েছে কোয়ান্টিটিভ রিসার্চ। কোয়ান্টিটিভ রিসার্চ সাধারণত কোডিং এর মাধ্যমেই করা হয়, কিন্তু কোয়ান্টিটিভ রিসার্চ আমরা কি সংখ্যা। কোয়ালিটেটিভ রিসার্চের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, একটা মানুষের নাচ কেমন পারে, নাচ নাচ পারে, গান পারে, কবিতা পারে, সে ভালো গল্প লেখে, এটা হচ্ছে কোয়ালিটিভ রিসার্চ। কোয়ান্টিটিভ রিসার্চ কেমন হবে, সে যে নাচটা পারে সে কতটা ভালো পারে, তাকে আমরা মার্কস দিচ্ছি 1 থেকে 10 এর মধ্যে। আমি দেখছি যে সে কত, সে যে এই এই ব্যক্তিটা নাচ পারে সে কত পেলো, 7 পেলো কি আমার মতে 8 পেলো বা 9 পেলো, বা এই ব্যক্তিটার লেখনী ক্ষমতা ভালো, আমি মানছি ভালো, বাট কতটা ভালো, খুব ভালো নাকি খুব খুব ভালো নাকি অনলি গুড নাকি ব্যাড। এই যে লিকার স্কেল বা থার্স্টনের স্কেলের যে আলোচনা করে করছি, অর্থাৎ তাকে যখন আমি মার্কস দিচ্ছি, আমি যখন আজকে পড়াচ্ছি তুমি বলে ম্যাম পড়াচ্ছে আজকে রিসার্চটা পড়াচ্ছে, ম্যাম রিসার্চ পড়ায়, ম্যাম ভালো রিসার্চ পড়ায়, এটা হচ্ছে আমার কোয়ালিটি। তুমি যখন আমাকে মার্কস দিচ্ছ যে ম্যাম 10-এর মধ্যে কেউ বলছে 1, কেউ 10-এর মধ্যে 10, কেউ 10-এর মধ্যে 5, কেউ 10-এর মধ্যে 3, এই যে যখন মার্কসটা দিয়ে দিচ্ছ না, সেটাই হচ্ছে কোয়ান্টিটিভ রিসার্চ মেথডস। এইবার কোয়ান্টিটিভ রিসার্চ মেথডস কেও আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল আর একটা হচ্ছে নন এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে যেটা হচ্ছে অবজারভেশন রিসার্চ মেথডস, অর্থাৎ অবজারভেশন পর্যবেক্ষণ করে যে রিসার্চটা করা হয়, বা অ্যাচিভড রিসার্চ, যে জিনিসটা পারিয়র জিনিসকে নিয়ে যখন আমরা রিসার্চ করি, নিয়ে যখন কোয়ান্টিটেটিভলি ভাবে রিসার্চ করি তখন হচ্ছে অ্যাচিভড বেসড রিসার্চ। সার্ভে বেসড রিসার্চ অর্থাৎ ওই যে বললাম আমরা স্কুল কলেজ বা ব্লকে যাই, এবং যদি আমি টিচারদের নিয়ে রিসার্চ করি তাহলে আমি টিচারদের সংখ্যা কত বা টিচাররা কেমন সেটা নিয়ে যখন আমি রিসার্চ করি তখন হচ্ছে কি সার্ভে রিসার্চ মেথড, ঠিক আছে। বা আমি স্কুলে গিয়ে রিসার্চ করতে, মানে স্কুলের স্টুডেন্টদের নিয়ে গেলাম, তো আমি ভাবলাম যে আমি ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্টুডেন্ট, মানে প্রত্যেকটা স্টুডেন্টকে নিয়ে করবো এই যারা 9-10-এ পড়ে। তো আমি সেভাবে তারপরে কি করব, তারপরে আমি ডিস্ট্রিক্ট বাঁচবো যে কোন কোন ডিস্ট্রিক্টে, আমি সব ডিস্ট্রিক্টে তো যাওয়া প্রয়োজন না। এই যে পপুলেশন হচ্ছে কি আমাদের প্রত্যেকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কলেজ বা ওয়েস্ট বেঙ্গলের স্কুল। এবার আমরা কি করব, স্যাম্পল করছি কটা কি, অর্থাৎ আমি আমার বাড়ির কাছাকাছি নদিয়া ডিস্ট্রিক্ট, আমি নর্থ 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সবকটা ডিস্ট্রিক্ট না গিয়ে আমি 4-5টা ডিস্ট্রিক্ট নিয়ে আমি একটা টেন্টেটিভ রেজাল্ট দিচ্ছি। বা আমি 12টা বা 14টা বা 15টা বা 18টা ডিস্ট্রিক্ট যাচ্ছি, বাকি যে 4-5টা ডিস্ট্রিক্ট আমি যাচ্ছি না, আমি ভেবে নিচ্ছি যে ওই এলাকায় মানে ওই দিকটা কাজ করেছি, মানে ওই রিলেটেড যা আছে ওরকমই রেজাল্ট আসছে। তো এটাই তো স্যাম্পল, আর যে টেকনিকের মাধ্যমে কাজটা করছি সেটা হচ্ছে স্যাম্পলিং। তো এইভাবে যখন রিসার্চটা করছি সেই রিসার্চটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। নেক্সট হচ্ছে এক্সপেরিমেন্টাল বেসড রিসার্চ। এক্সপেরিমেন্টাল বেসড রিসার্চ বলতে কি বোঝানো হয়, প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ, কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ, ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ আর সিঙ্গেল সাবজেক্ট রিসার্চ। এই 4টে রিসার্চ এক্সপেরিমেন্টালি ভাবে, অর্থাৎ এক্সপেরিমেন্টালি ভাবে, অর্থাৎ যখন আমরা পরীক্ষণযোগ্য ভাবে, অর্থাৎ যখন আমরা কজাল রিলেশনশিপ নির্ণয় করে, অর্থাৎ ম্যানিপুলেশন করে যখন আমরা রিসার্চটা করছি, সেক্ষেত্রে কিন্তু বলা হয় এক্সপেরিমেন্টাল রিসার্চ। সেক্ষেত্রে কিন্তু বলা হয় এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে যে জিনিসগুলো খুবই প্রয়োজন সেটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ, অর্থাৎ যেই ভেরিয়েবলস গুলো নিচ্ছি সেই ভেরিয়েবলস গুলো নিয়ন্ত্রণ করা বা অতিরিক্ত ভেরিয়েবলস না নেওয়া, ম্যানিপুলেশন করা, অর্থাৎ এই যে ম্যানিপুলেশন করছে যে বিবেচনা করছি যে কোন কোন ডিস্ট্রিক্টস নিলে আমার ভালো হয়,
সেই জিনিসটা অবজারভেশন, রিপিটেশন, অ্যাকুরেসি অ্যান্ড রিয়াবিলিটি, অর্থাৎ যেই জিনিসগুলো করছি সেটা সব জায়গায় গেলে কিন্তু একই রেজাল্ট পাওয়া যায়, সেই ধরনের রিসার্চকে আমরা কি বলছি, এক্সপেরিমেন্টাল রিসার্চ। এবার এক্সপেরিমেন্টাল রিসার্চের মধ্যে তিনটে ভাগ আছে, সেটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল, কোয়াসি এক্সপেরিমেন্টাল আর প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ। প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ বলতে এই রিসার্চটা বোঝায় যেখানে আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চে শুধুমাত্র কি করি, যখন আমরা শুধুমাত্র কোনো দল বা কোনো নিয়ন্ত্রিত দলের মধ্যেই হয়ে থাকে। যেমন ধরো একটি দলের ওপর কি পরীক্ষামূলক গবেষণা কার্য করা সম্ভব, যে এই দলের উপর পরীক্ষামূলক গবেষণা কার্য করা সম্ভব, উত্তর হ্যাঁ হলে তখন আমরা কি করি, তখন আমরা সেই দলটাকে নিয়ে অর্থাৎ সেই ডিস্ট্রিক্টটা নিয়ে যখন কাজ করি সেটা হচ্ছে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ। তো তারপরে হচ্ছে কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ বলতে কি বোঝানো হয়, কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চে কি করা হয়, যখন আমরা পুরো জিনিসটা অর্থাৎ যখন আমরা র্যান্ডমাইজেশন এর মাধ্যমে কন্ট্রোল গ্রুপকে রেখে যখন আমরা রিসার্চটা করি সেটা হচ্ছে কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ। এবং লাস্টে যেটাকে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চের যে চারটে বৈশিষ্ট্য মেনলি, যদি আমি বলি হচ্ছে যে চারটে বৈশিষ্ট্য কন্ট্রোল, ম্যানিপুলেশন এবং রিয়াবিলিটি, অবজারভেশন, এই চারটে বৈশিষ্ট্য নিয়েই যখন ফুলফিল হচ্ছে রিসার্চ গুলো সেটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ। অর্থাৎ যখন প্রি এক্সপেরিমেন্টাল করছি শুধুমাত্র কন্ট্রোল গ্রুপ হলেই হবে, কিন্তু কোয়াসি এক্সপেরিমেন্টাল ক্ষেত্রে কন্ট্রোল আর র্যান্ডমাইজেশন এই দুটো কিন্তু লাগছে, ম্যানিপুলেশনও লাগে। আর ট্রুথের ক্ষেত্রে কিন্তু সমস্ত জিনিস রিয়াবিলিটি, ম্যানিপুলেশন, কন্ট্রোল, এই সমস্ত নিয়ন্ত্রণ গুলোই কিন্তু অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স গুলোই যখন আমরা ফুলফিল করছি, পরবর্তীকালে যখন আমি পড়াবো সেরকম আরো ডিটেলসে আমি পড়াবো। এই যে আরেকটা জিনিস বলে দিই, এই সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে কোয়াসি অ্যান্ড সায়েন্সের ক্ষেত্রে কিন্তু ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চটা করা হয়। আরেকটা হচ্ছে সিঙ্গেল সাবজেক্ট রিসার্চ, যখন আমরা সিঙ্গেললি ভাবে কোনো রিসার্চ করছি বা সিঙ্গেললি মেথড বা সাবজেক্টের ভিত্তিতে যে রিসার্চটা করছি সেটা হচ্ছে সিঙ্গেল সাবজেক্ট রিসার্চ মেথড। এই গেল তোমাদের পুরো রিসার্চের বই মানে টাইপস। এরপরেও আরো আছে, এক্সপ্লেনেটরি আছে, এক্সপ্লোরটরি আছে। বলতেই পারো তোমরা ম্যাম ওগুলো তো পড়ালেন না, হ্যাঁ আমি পড়াবো, পরে পড়াবো ওগুলো আবার, কারণ রিসার্চের টাইপস পড়াতে গেলে পুরো একটা ক্লাস লাগে। ঠিক আছে, আজকে যেহেতু ডেমো ক্লাস, আজকে ছোট ছোট ভাবে আমি বুঝিয়ে দিলাম, পরবর্তীকালে যখন আমি এগুলোকে নিয়ে আলোচনা করব আরো ডিটেলসে তখন তোমরা আরো ডিটেলসে জানবে। আজকে শুধুমাত্র জানো যে জিনিসটা কি, যাতে রিসার্চ পড়ার প্রতি অর্থাৎ আর যারা এই যে ক্লাসে জয়েন করছো তারা একটা জিনিস ভেবে রাও যে রিসার্চ জিনিসটা কিন্তু আমাকে ভালো করে জানতেই হবে। রিসার্চ জিনিসটা শুধুমাত্র 5টা বা 6টা কোশ্চেনের অ্যান্সারের জন্য আমাকে জানতে হবে তা নয়, আমাকে 5 বছর কাজের জন্য, 10 বছর কাজের জন্য বা পরবর্তীকালে যে কাজটা করব সেই কাজের জন্য কিন্তু আমাকে রিসার্চ জিনিসটা ভালো করে জানবে। অর্থাৎ যে যেভাবেই পড়াশোনা করো বা যে যেখানেই পড়াশোনা করো না কেন, বা রিসার্চ জিনিসটা কিন্তু ভালো করে যেই ম্যাডাম বা যেই স্যারই পড়াবে একেবারে খুঁটিয়ে পড়ে নেবে, কারণ রিসার্চ কিন্তু তোমাদের কাজে লাগবেই। অর্থাৎ শিখতে গেলে যখন আমরা পড়াশোনা শিখতে গেলে যেমন অ ক খ লাগে, তেমনি পিএইচডি বা হায়ার এডুকেশন করতে গেলে আমাদের কিন্তু রিসার্চ জিনিসটা লাগে। তাই এই পুরোটা হলো তোমাদের টাইপস। আমি আরবারও বলছি আরো অনেক টাইপস আছে, কজাল কম্পারেটিভ আছে, আরো কোরিলেশন, সেগুলো পড়ানোর সময় কোন কোন ভাগে কি কি মধ্যে পড়ছে সেগুলো আমরা পড়বো একদিনে। এই মানে এইভাবে যে আমি ডেসক্রিপটিভের যে ভাগটা বা কিছু ভাগটা সেটার মধ্যে পড়ে সেগুলো একদিনে সম্ভব না। তো টাইপস অফ রিসার্চের একটা ছোট্ট কনক্লুশনস আমি আজকে করে দিলাম। নেক্সট আমি একটা জিনিস তোমাদের বলবো, আমাদের এই ইনস্টিটিউশনের যেটাই পড়ানো হয় সেটার সঙ্গে সঙ্গে মক টেস্ট নেওয়া হয়। তো সেক্ষেত্রে আমি কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে আলোচনা করব, যে কোশ্চেন অ্যান্সার তোমাদের যে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চেন আসছে রিসার্চের ক্ষেত্রে। আমি তো ফার্স্টে
তোমাদের যখন সিলেবাসটা দেখিয়েছিলাম, যখন ফার্স্টে যখন সিলেবাসটা দেখালাম, সেই সিলেবাসটা তো আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে এই ধরনের কোশ্চেন আসে বা এখান থেকে কোশ্চেন আসে। আমি তোমাদের সুবিধার্থে, তোমাদের আরো জিনিসটাকে বোঝার সুবিধার্থে আমি কিছু কোশ্চেন অ্যান্সার ফ্রেম করেছি, বা আমি ফ্রেম করেছি বলবো না, মিথ্যে কথা এটা। সেটা হচ্ছে আমি কিছু করিনি, আমি প্রিভিয়াস ইয়ার্স থেকে কিছু কোশ্চেন নিয়েছি তোমাদের সুবিধার্থে। আজকে ক্লাস রিলেটেড যেটুকুনি আমি করালাম সেটুকুনি রিলেটেডই কিছু কোশ্চেন অ্যান্সার আমি রেখেছি। তো সেই কোশ্চেন অ্যান্সার গুলো করবো, তাহলে তোমরা বুঝে যাবে যে নেটে কেমন ধরনের কোশ্চেন আসছে এবং কি ধরনের কোশ্চেন সলভ করলে আমি রিসার্চ অ্যাপটিটিউডের 5 থেকে 6টা কোশ্চেনই অ্যান্সার দিতে পারবো। তোমাদের সাধারণত একটা জিনিস আমি বলে দিই কোশ্চেন করানোর আগে, সেটা হচ্ছে এই যে থিওরিটিক্যাল বেস আর প্র্যাকটিক্যাল বেস। প্র্যাকটিক্যাল যে জিনিসটা রয়েছে, কম্প্রিহেনশন, ম্যাথমেটিক্যাল রিজনিং, ডেটা ইন্টারপ্রিটেশন, এটা তোমাদের প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। 15 থেকে 20 মিনিট বা 15 থেকে 30 মিনিট এর জন্য প্র্যাকটিসের উপর নির্ভর করে। এবং এটা কি আসবে সেটা কিন্তু আমরা সকলেই অজানা, এটা কি আসবে সকলেই কিন্তু অজানা। অর্থাৎ আমরা হয়তো কোনো কম্প্রিহেনশন এমন সোজা এলেও পাঁচটাই করতে পেলাম, আবার কোনো কম্প্রিহেনশন হয়তো কঠিন এলো তখন আমরা হয়তো 2টো বা 1টা করতে পেলাম। সেক্ষেত্রে আমাদের পুরোটাই এই যে থিওরিটিক্যাল বেস যে জিনিসটা রয়েছে, এর উপর কিন্তু আমাদের ফোকাসটা বেশি করা উচিত। এর উপর কিন্তু আমি ফোকাসটা বেশি করব। প্র্যাকটিক্যালটা আমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করব, কিন্তু ওই যে বললাম এটা এক্সপেরিমেন্টাল ফিউচার ওরিয়েন্টেড রিসার্চ, যে কি আসতে পারে সেটা আমরা কেউই জানি না। তো কোনো সময় ভালো আসে, অর্থাৎ প্র্যাকটিস যদি ডেটা ইন্টারপ্রিটেশন খুব ভালোভাবে প্র্যাকটিস করি 5-এ 5 পাই। আবার ডেটা ইন্টারপ্রিটেশন যদি ভাগ্যের জোরে কোনো একটা শিফটে খুব কঠিন এসে গেল, সেক্ষেত্রে আমরা 4টে বা 3টে করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কটা কমতে থাকে। ঠিক আছে? তো থিওরিটিক্যাল বেসের উপর আমাদের বেশি জোর দিতে হবে। তার কারণ হলো থিওরিটিক্যাল বেসের হচ্ছে আমরা পুরোটা পড়ে যাব, এবং সেক্ষেত্রে আমাদের যেখান থেকে 5টা করে কোশ্চেন আসে সেই জায়গায়, অর্থাৎ আমি ভাবলাম যে আমি 50টা কোশ্চেনের মধ্যে আমাকে পুরো 30টা বা 35টা বা 40টা ঠিক করতে হবে। সেক্ষেত্রে কিন্তু থিওরিটিক্যাল বেসের ক্ষেত্রে, থিওরিটিক্যাল অর্থাৎ যারা জিআরএফ এর জন্য পড়বে বা জিআরএফ পাবে বলবে, তাদের ক্ষেত্রে কিন্তু থিওরিটা বেস ইম্পর্টেন্ট। তাই থিওরিক্যাল বেস ভালো করে পড়বে। তার মধ্যে টিচিং অ্যাপটিটিউড থেকে খুব সোজা সোজা কোশ্চেন আসে, সেইগুলো তোমরা খুব তাড়াতাড়ি মানে একটু বুদ্ধি খাটালেই অ্যান্সার করতে পারবে। রিসার্চ অ্যাপটিটিউড থেকে রিসার্চটা একটু ভালো করে জানলেই কোশ্চেন গুলো করতে পারবে মোটামুটি। কমিউনিকেশনও খুব একটা কঠিন দেয় না, মোটামুটি দেয় কঠিন হচ্ছে পিপল এনভায়রনমেন্ট। অর্থাৎ এখানে কিন্তু পিপল এনভায়রনমেন্টের 2টো হচ্ছে জানা কোশ্চেন থাকলেও 3টে কিন্তু ওই অজানা কোশ্চেন, এমন একটা কোশ্চেন দেবে সেটা কিন্তু খুব একটু হার্ড হয়। আইসিটিও মোটামুটি তোমার সহজ কঠিনের মধ্যেই থাকে। তাও আমি বলবো আইসিটির কোনো অঙ্ক কঠিন দিতে পারে, বা আইসিটি থেকে ওই তোমার অ্যাক্রোনমি গুলো, ওগুলো অনেক সময় আমাদের গুলিয়ে যায়, তো সেক্ষেত্রে মার্কস কাটা যায়। হায়ার এডুকেশন থেকে তেমন একটা কঠিন দেয় না, হায়ার এডুকেশন পড়লেই বুঝতে পারবে। হায়ার এডুকেশন আর পিপল এনভায়রনমেন্টে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু 2-3টে থাকবেই। আর লজিক্যাল রিজনিংটা তোমাদের ভালো করে বুঝতে হবে, যার ফলে যা বুঝে সেই অ্যান্সার গুলো করতে হবে। একটু টাফ থাকে, কিন্তু সহজের মধ্যে টিচিং, রিসার্চ, কমিউনিকেশন আর আইসিটি, হায়ার এডুকেশন, এগুলো কিন্তু সহজের মধ্যে থাকে। সুতরাং যারা জিআরএফ বা নেটটা ক্লিয়ার করতে চাইছো, তারা কিন্তু এই চ্যাপ্টার গুলোর উপর বেশি জোর দেবে, সাথে ডেটা ইন্টারপ্রিটেশন এন্ড কম্প্রিহেনশন এইগুলোর উপর একেবারে বেশি জোর দিয়ে পড়বে। এবং সমস্ত চ্যাপ্টার গুলো 10টা চ্যাপ্টারই শেষ করার চেষ্টা করবে, এবং 10টা চ্যাপ্টারই বোঝার চেষ্টা করবে, মক টেস্ট দেওয়ার চেষ্টা করবে, এবং মক টেস্টে ভালো রেজাল্ট করার চেষ্টা করবে। ঠিক আছে? তাহলেই কিন্তু নেট ক্লিয়ার করা সম্ভব, নয়তো কিন্তু
খুবই কঠিন হয়ে দাঁড়িয়ে পড়ে। অনেকে বলে একটার জন্য হয় না, দুটোর জন্য হয় না। তো তাদেরকে আমি বলবো যে যে গ্যাপ গুলো তোমাদের আছে, অর্থাৎ প্রিভিয়াসলি যে গ্যাপ গুলো তোমাদের আছে, সেই জিনিসগুলো তোমরা গ্যাপ গুলো আইডেন্টিফাই করো যে তোমার কোথায় গ্যাপ আছে, তোমার সাবজেক্টে গ্যাপ আছে নাকি তোমার হচ্ছে ডেটা পেপার ওয়ানে গ্যাপ আছে, পেপার ওয়ানের কোথায় গ্যাপ আছে। প্রত্যেকটা ইউনিট মক টেস্টলি ভাবে অ্যানালাইসিস করো, দেখো যে কোথায় গ্যাপ আছে, সেই ইউনিট গুলো ভালো করে পড়ো, তাহলেই কিন্তু সিলেবাস কভার করা সম্ভব। ঠিক আছে। এখন নেট সেট খুব একটা ব্যাপার না, সেটে তো এখন বাংলার কোশ্চেন করছেই, তো সুতরাং ভালো করে পড়ো, নেট সেট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অত মানে ভয় পাওয়ার কিছু নেই, জিনিসগুলো পড়ো, বোঝো, ছোট্ট ছোট্ট জিনিসগুলো ভাবে বোঝো, যা না পারলে যে স্যার ম্যাডাম আছে তাকে কোশ্চেন করো, দেখবা ক্লিয়ার হয়ে যাবে। আর যারা একটা দুটোর জন্য হয় না, তাদের জন্য এই সাজেশন আমি দিলাম। ঠিক আছে, কোশ্চেন করে নি। ফার্স্ট কোশ্চেন, মনে হয় তোমাদের ওই ইয়েটা অফ করে দিয়েছে স্যার। তো ঠিক আছে, আমি কোশ্চেন গুলো নিজেই বলছি এবং কেন বলছি তাকে জাস্ট আজকে আহ উত্তর দেওয়ার খাতিরে বলছি। which characteristic is not associate the good research? গুড রিসার্চ করতে গেলে কোন ক্যারেক্টারিস্টিক্সটা লাগে না? আমি আশা করবো এই জিনিসটা সকলেই পারবে, এতক্ষণ ক্লাস করে নিশ্চয়ই বুঝেছো। কোন কোন রিসার্চটা একেবারেই, অর্থাৎ কোন ক্যারেক্টারিস্টিক্সটা গুড রিসার্চের ক্ষেত্রে কাজে লাগে না, সেটা হচ্ছে সাবজেক্টিভিটি। কারণ আমরা অবজেক্টিভিটিটাকে গুরুত্ব দিই। অবজেক্টিভিটিটা মানে কি, নৈবিত্তিকতা, অর্থাৎ এক লাইন বা খুবই কম সংখ্যক ওয়ার্ড করে আমরা জিনিসটা করি। আর সাবজেক্টিভিটি জিনিসটা কি, খুবই বড় ভাবে, মানে খুবই বডলি ভাবে আলোচনা করা বা খুবই বডলি ভাবে জিনিসটা করা। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গুড রিসার্চ করতে গেলে যেটা কাজে লাগে না সেটা হচ্ছে সাবজেক্টিভিটি। রিপ্লিকেবিলিটি মানে কি, যে রিপিটেশন, অর্থাৎ পুনরায় রিসার্চটাকে আমরা নতুন ভাবে যখন করছি। প্রিসিয়াস মানে কি, যেটা হচ্ছে অথেন্টিসিটি রয়েছে যেটার মধ্যে আমরা বৈজ্ঞানিক ভাবে আলোচনা করতে পারছি সেই ক্ষেত্রে। তাহলে একটা গুড রিসার্চ করতে গেলে কোনটা কাজে লাগে? রিপ্লিকেবিলিটি, অবজেক্টিভিটি, প্রিসিয়াস, এগুলোই কিন্তু ক্যারেক্টারিস্টিক্স। আর যেটা লাগে না সেটা হচ্ছে সাবজেক্টিভিটি। নেক্সট হচ্ছে, from the following list identify the qualitative research characteristics and select your answer from quotes given. এই ধরনের রিসার্চ গুলো আছে ক্ষেত্রে এই সমস্ত কোশ্চেন গুলো করার জন্য আমি একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিই। সেটা হচ্ছে, কোয়ালিটেটিভ মানে কি আমি পড়েছি যে বর্ণনাত্মক, আর কোয়ান্টিটেটিভ মানে কি পড়েছি আমি পরিমাণাত্মক, অর্থাৎ কোয়ান্টিফাই, আর ওটা হচ্ছে কোয়ালিফাই। তাহলে কোয়ান্টিটেটিভে কি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, নিউমেরিক্যাল ডেটা এগুলো হবে, তাহলে কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে এগুলো হবে না। তাহলে ফার্স্টই আমি কোনটাকে বাদ দিই? 4। কারণ তুমি যখন অ্যান্সার করবে সেখানে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে করতে হবে, সেক্ষেত্রে তোমরা আগে বাদ দেওয়াগুলো শিখবে। তাহলে 4 যেখানে যেখানে আছে, 4 যেখানে যেখানে আছে সেই জিনিসটাকে আমি একেবারেই বাদ দিয়ে দেবো। মানে এইটা 3 কিছুতেই হবে না, এখানে 1 3 5, এখানে 1 2 3, এখানে 2 3 5। ঠিক আছে, তাহলে কোনটা হচ্ছে? ক্রিয়েট পারপাস এন্ড স্টেটমেন্ট রিসার্চ কোশ্চেন অবশ্যই দরকার। স্টেটিং পারপোজ রিসার্চ কোশ্চেন ইজ ব্রডলি ওয়ে। কালেক্টিং ডেটা অন ওয়ার্ডস ফ্রম এ স্মল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল, ওই যে আরেকটা কি, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল, নাম্বার মানে নিউমেরিক, তাহলে 3টাও বাদ। মানে 3টে কোথায় কোথায় বাদ আছে? 1 চলে যাচ্ছে না, 3টা হবে, সরি 3টে হবে, কারণ হচ্ছে স্মল নাম্বার, অর্থাৎ কোডিং সিস্টেম করতে গেলে লাগে, কোডিং সিস্টেম করতে গেলে লাগে। 1 হবে, 3 হবে, আর কি হবে? 2 হবে। ইউজিং দ্য টেক্সট অ্যানালাইসিস, এই যে অ্যানালাইসিস আর ইন্টারপ্রিটেটিং, এই জিনিসটা তো হবে না, সেক্ষেত্রে এটা কোয়ান্টিফাই হয়ে যাচ্ছে। ইন্টারপ্রিটেশন কখন আমরা করি? যখন আমরা অ্যানালাইসিস করি, আর এর ক্ষেত্রে কিন্তু অ্যানালাইসিস হবে না। সেক্ষেত্রে আমাদের কি কি এসে যাচ্ছে? সেটা হচ্ছে 1 2
আর হচ্ছে 3 কেন হচ্ছে স্মল নাম্বার হবে? ইন্ডিভিজুয়ালস কেস স্টাডি যখন করছি একজনকে নিয়ে কাজটা করছি, ঠিক আছে, বাট ডেটা কালেক্টিং বেস ফ্রম স্মল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল, একজনকে নিয়ে করছি বা দুজনকে নিয়ে করছি, তার কি গুণ বা তার কি ভালো মন্দ সেটাকে নিয়ে বিচার করছি, ঠিক আছে। সেক্ষেত্রে অ্যান্সার হবে 1 2 3। নেক্সট, in which of the following research paradigms the focus of the concern is on interpreting reality in terms the participant perspective? এই যে পার্টিসিপেশন পার্সপেক্টিভ জিনিসটা রয়েছে না, এটা দেখেই তো আমরা বুঝতে পারছি যে কোনো গোষ্ঠীকে নিয়ে বা কোনো সমাজের কিছুকে নিয়ে আলোচনা হচ্ছে। তো সেক্ষেত্রে চোখ বন্ধ করে হবে এথনোগ্রাফিক রিসার্চ, চোখ বন্ধ করে হবে এথনোগ্রাফিক রিসার্চ। Next, a researcher plan to study the effect of socio-economic status. অর্থাৎ এফেক্ট মানে রিসার্চ প্রবলেমটা কেমন দেখো, রিসার্চ প্রবলেমটা এরকম থাকবে তোমার থিসিসে, দ্য এফেক্ট অফ সোশিও ইকোনমিক স্ট্যাটাস অফ প্যারেন্টস অন দ্য স্কুল ড্রপ আউট রেট ইন ডিস্ট্রিক্ট। একটা ডিস্ট্রিক্টে হচ্ছে একটা ডিস্ট্রিক্টে হচ্ছে বলছে একটা ডিস্ট্রিক্টে হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস দেখবো প্যারেন্টসদের, তারা স্কুল ড্রপে কেমন মানে স্কুল ড্রপের ক্ষেত্রে তাদের কেমন আলোচনা করা হয়েছে। সেক্ষেত্রে নন এক্সপেরিমেন্টাল হাইপোথিসিস টেস্টিং রিসার্চ তো হবে না, এক্সপেরিমেন্টাল রিসার্চও হবে না, কারণ আমরা কি করব সোশিও ইকোনমিক স্ট্যাটাস দেখবো। মেইন জিনিস কি সোশিও ইকোনমিক স্ট্যাটাস, আমি বললাম যে সোসাইটি রিলেটেড বা সোশ্যাল রিলেটেড কোনো গোষ্ঠী রিলেটেড এই সমস্ত রিসার্চ হলে কি হয় এথনোগ্রাফিক রিসার্চ, ঠিক আছে। নেক্সট দেখো এক্সপেরিমেন্টাল রিসার্চ, এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ জিনিসটা কি দেখো, সেটা হচ্ছে আগে কোনো ঘটনা ঘটে গেছে সেটাকে নিয়ে যখন আমরা পুনরায় রিসার্চ করছি, অর্থাৎ মার্ডার হয়ে গেছে তারপরে পুলিশ গিয়ে দেখছে যে পোস্টমর্টম বডিতে কি কি হয়েছে বা পোস্টমর্টম করা হয়েছে বা কি কি জন্য মারা গেছে, এক্ষেত্রে কি হয় এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ। তারপরে হিস্টোরিক্যাল রিসার্চ আছে, তারপর আছে এথনোগ্রাফিক মেথড রিসার্চ। তো এক্সপেরিমেন্টাল রিসার্চ সবসময় কি হবে কন্ট্রোল গ্রুপের মধ্যে কজ এফেক্ট রিলেশনশিপ দেখবে, তাহলে এ কি হবে 4, এ কি হবে 4, দেখো সবগুলো মিলিয়ে রাখো ঠিকঠাক আসবে। এবার এথনোগ্রাফিক রিসার্চ সরি এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ কি হবে, এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ হবে প্রুভিং দ্য কজাল ফ্যাক্টর অফ অবজার্ভ এফেক্ট, অর্থাৎ এফেক্টটা হয়ে গেছে, কাজটা হয়ে গেছে, তারপরে আমরা তার কারণগুলোকে নিয়ে আলোচনা করছি। মার্ডার হয়ে গেছে অর্থাৎ মার্ডারটা হলো আমাদের রেজাল্ট আমরা পেয়ে গেছি, তারপরে দেখছি কজ, ঠিক আছে, সেক্ষেত্রে সেটা হচ্ছে এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ। মার্ডার হয়ে গেছে তারপরে পুলিশ গেল গিয়ে দেখছে যে কিসের জন্য মারা গেছে, কি কি হয়েছে, কে মেরেছে, এগুলো আইডেন্টিফাই করছে। তারপরে দেখো রয়েছে হিস্ট্রিক্যাল মেথডের ক্ষেত্রে ওই দেখো ইভেন্টস বলেছিলাম, প্রাইমারি এন্ড সেকেন্ডারি সোর্স, যেটা তোমাদের পড়ানোর সময় বলেছিলাম, ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, তোমরা দেখতেই পারো, তোমরা নিজেরাও আমার পড়ানোর পর একটু দেখবে যে কোনো কোনো জায়গায় এরকমই কোশ্চেন আসে। এস্টাবলিশ দ্য প্যাটার্নস অফ ইভেন্টস হুইচ হ্যাভ দ্য হ্যাপেন্ড দো দ্য প্রাইমারি এন্ড সেকেন্ডারি সোর্স, এটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এথনোগ্রাফিক মেথড রিসার্চ, সেক্ষেত্রে বলেছে কি স্টাডিং দ্য শেয়ার দ্য বিহেভিয়ার প্যাটার্নস বা পার্টিসিপেশন অবজারভেশন বা সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এই জিনিসগুলো, ঠিক আছে। আর এই যে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের কোনো একটা থিসিসের রিলেটেড কোশ্চেন দিচ্ছে, এরকম কোশ্চেন দিতেই পারে, বা ডেসক্রিপটিভের ক্ষেত্রে কোনো একটা স্টেটমেন্ট উঠিয়ে দিল বা রিসার্চ প্রবলেম উঠিয়ে দিল, দিয়ে বললো এটা কেমন ধরনের রিসার্চ, ঠিক আছে, এটা রিসার্চ প্রবলেম উঠিয়ে দিয়েছে সেই তারপর কিন্তু রিসার্চটা দেওয়া হয়েছে। Next, which is the purpose randomization in the experimental research? Experimental research এর randomizations করে আমরা কি পাই? randomizations করে আমরা কি পাই? randomizations করে আমরা কি পাই? To eliminate the confounding variable. confounding variableটাকে আমরা eliminate করি। Which one of the following the main features of the qualitative research? কোয়ালিটেটিভ রিসার্চের কোনটা মেইন ফিচার্স?
কোয়ালিটেটিভ রিসার্চের কোনটা মেইন ফিচার্স? কোনটা মেইন ফিচার্স? ডেটা অ্যানালাইসিস এমপিরিক্যাল মেথড তো হবেই না। এমপিরিক্যাল মেথড মানে কি, যে অভিজ্ঞতা ভিত্তিক যেটা বলা হয়। এমপিরিক্যাল মেথড বলতে কি বোঝানো হয়? অভিজ্ঞতা ভিত্তিক। তো সেক্ষেত্রে এটা তো হবেই না, এটা বাদ। কালেক্ট দ্য ডেটা নিউমেরিক্যাল ফর্ম, সার্ভে মেথডের নিউমেরিক্যালি ভাবে, এটাও হবে না। প্রি এক্সিস্টিং ক্যাটাগরি, সাবস্ক্রাইব টু প্রি এক্সিস্টিং ক্যাটাগরি, অ্যাভয়েড দ্য পজিটিভিজম অ্যাজাম্পশন অ্যান্ড ডেটা অ্যানালাইসিস। সেক্ষেত্রে কি হবে? সাবস্ক্রাইব টু প্রি এক্সিস্টিং ক্যাটাগরি। একটু দেখে নেবে ভুল কি ইয়ে হচ্ছে। তারপরে মোস্ট ফেমাস কোশ্চেন, এটা প্রায়ই থাকে। মোস্ট ফেমাস কোশ্চেন, ঠিক আছে, এটা আমরা সবসময় বলি মোস্ট ফেমাস কোশ্চেন, যেটা যেটা কোনো না কোনো মানে কোনো না কোনো একটা ফিল্ডে এই কোশ্চেনটা মোটামুটি দেয় প্রত্যেকবারই। কেউ এবার পায়, কেউ কেউ এবার হয়তো যদি ইকোনমিক্সে পেলো, পরের বার এডুকেশনে পেলো, তারপরে এবার হিস্ট্রিতে পেলো, মোটামুটি লোকজন পায়। তো সেক্ষেত্রে এটার যেটা হচ্ছে সেটা মানে ফর্মুলা কি? PA PAOR, ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। PAOR, ঠিক আছে, প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, রিফ্লেক্ট, এটা হবে অ্যান্সার। নেক্সট, a study which direct participation in of an incident or object meetings, বলছে ডিরেক্ট পারসেপশন, ঠিক আছে, ডিরেক্ট পারসেপশন বা কোনো ইনসিডেন্ট বা ফোনোমেনা। ইনসিডেন্ট মানে কি? কোনো ফোনোমেনা বা ঘটনা, সেটাকে নিয়ে যখন আমরা রিসার্চ করছি, সেটা হচ্ছে ফোনোমেনোলজিক্যাল রিসার্চ। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলোই আসবে, ভয় পাওয়ার কিছু নেই, একটু পড়লেই রিসার্চটা তোমরা ভালো করে পারবে। মেজার অবজেক্টিভ অফ দ্য কোয়ালিটেটিভ রিসার্চ, অবজেক্টিভস কি? অবজেক্টিভ কি? টু আন্ডারস্ট্যান্ড প্রসেস অ্যান্ড কনসেপ্ট, আন্ডারস্ট্যান্ড প্রসেস অ্যান্ড কনসেপ্ট। বাদ বাকি যেগুলো রয়েছে, স্টাডি গ্রুপ ডিফারেন্স, প্রেডিক্ট রিলেশনশিপ বা এক্সপ্লেন্স ভেরিয়েশনস, মেজারমেন্ট, এগুলো আমরা কোয়ান্টিটেটিভ রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট যেটা রয়েছে, লাস্ট কোশ্চেন তোমাদের, লাস্টই মনে হয়, হ্যাঁ লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে which of the following is not a criterion for the statement of a good research problem? যখন এই ধরনের জিনিসগুলো আসবে না, তখন এই জিনিসটাকে খুবই ফলো করবে, কারণ তোমরা এই জিনিসটাকে ফলো করো না, এর জন্য তোমরা যে কোনো খুশি অ্যান্সার দিয়ে দাও, বা নটটাকে ফলো করো না, ওই নটটাকে নিয়েই তোমরা অ্যান্সারটা দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তোমাদেরই হয়। Which of the following is not a criterion for the statement of a good research problem? একটা গুড রিসার্চ প্রবলেমের ক্ষেত্রে, একটা গুড রিসার্চ প্রবলেমের ক্ষেত্রে কোনটা ক্যারেক্টারিস্টিক্স হতে পারে না? সেক্ষেত্রে কি হবে? এক্সপ্রেশনস অফ রিলেশনশিপ বিটুইন অ্যামং ভেরিয়েবলস, অবভিয়াসলি এটা হতে পারে, কোরিলেশন রিসার্চ করলে বা কোয়ান্টিটিভ রিসার্চ করলে এটা হতে পারে। এম্পিরিক্যাল টেস্টিং, সরি এই দাগটা দেওয়া উচিত না, এম্পিরিক্যাল টেস্টিং এটাও হতে পারে। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, যদি আমি কোয়ান্টিটিভ রিসার্চ করি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হয়। তো গুড রিসার্চের ক্ষেত্রে আনঅ্যাম্বিগুয়াসনেস এই জিনিসটা কিন্তু হতে পারে না, ঠিক আছে। ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি জিনিসটা অবশ্যই থাকবে, ক্লিয়ারিটি জিনিসটা অবশ্যই থাকবে, যেটা থাকবে না সেটা হচ্ছে আনঅ্যাম্বিগুয়াসনেস, ঠিক আছে, যেটা থাকবে না সেটা হচ্ছে আনঅ্যাম্বিগুয়াসনেস। এবার বলো যে আনঅ্যাম্বিগুয়াসনেস মানেটা কি? মানে যেটা হচ্ছে তোমাদের হচ্ছে বলছে যা ভ্যালুলেস, ঠিক আছে, বা যার কোনো ভ্যালুই নেই, যে রিসার্চটা করলে সেই ধরনের রিসার্চ নিশ্চয়ই আমরা করব না। তো এক্ষেত্রে এটা হবে অ্যান্সার। তো সকলকে
আমি আবারও বলছি যে তোমরা যে ড্রিমসটা দেখেছো সেই ড্রিমসটা ফুলফিল করার চেষ্টা করো। আমাদের কোচিং সেন্টারে যদি ভর্তি হও তো এই স্যারের এই ফোন নাম্বারটা তোমাদের স্যার দিয়ে দেবে। তো জানি না আমি আজকে কেমন পড়িয়েছি, তো আমি যেটুকুনি দেওয়ার চেষ্টা করেছি আমি আহ, কম সময়ের মধ্যে তোমাদের কিছুটা হলেও রিসার্চ আমি মনে করছি যে বোঝাতে পেরেছি। আশা করি আমার এই জিনিসটা তোমরা সকলে বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো সকলে, এবং যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারো। ওকে, থ্যাংক ইউ। যারা কোশ্চেন করছো ম্যাম বলছো তাদেরকে সত্যি খুব ধন্যবাদ। আমি আমার মতো করে চেষ্টা করেছি, জানি না কেমন কি হয়েছে। তো ঠিক আছে, স্যার আমি কি লিফট নেবো? হ্যাঁ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে ওকে, আমি থ্যাংক চাইবো যে এত সুন্দর করে তোমরা যখন বললে, তো একবার একটু গ্রুপে জানিও। অ্যাটলিস্ট এরকম না যে খুব ভালো, আহ, মানে আমি জানতে চাইছি ধরো কোন জায়গাটা ভালো লাগলো বা কি। অ্যাটলিস্ট এটা যদি ম্যাডামের কাছে পৌঁছায় যে 1.5 ঘন্টার এই পরিশ্রমটা অন্তত ম্যাডামের কাছে কিছুটা হলেও একটা ভালো লাগার জায়গা তৈরি হবে। গ্রুপটা দেখো ওপেন আছে, তো অ্যাটলিস্ট এরকম না যে খুব ভালো ভালো বুঝতে পেরেছি, এরকম না, ভেরি ইনফরমেটিভ। অ্যাটলিস্ট 2-3টে লাইনে অন্তত যদি লেখো খুব ভালো হয়। আমি বেশি সময় নেব না, 31 হয়ে গেছে, ধরো শেষ হয়ে গেল, 32-33-এর মধ্যে আমি বন্ধ করে দেবো। ঠিক 33-এর মধ্যে আমি গ্রুপটা বন্ধ করে দেবো। তো আমি তোমার থেকে মাত্র 2 মিনিট সময় চাইছি, কারণ টিচিং যে ব্যাপারটা সেটা তো সবাই জানে, এটা একটা স্কিল। তো ম্যাডামের সেই ব্যাপারটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে তোমরা এই একটা ক্লাস করে বুঝতে পেরেছো, একটা ক্লাসে অ্যাকচুয়ালি কিছুই বোঝা যায় না। তো ফার্দারও তো আমরা আরো বুঝতে পারবো, ম্যাডামের ক্লাসগুলো যখন আমরা করব তখন আরো ভালো বুঝতে পারবো। কারণ রিসার্চের ব্যাপারটা অনেকের ক্ষেত্রে যে খুব ধরে ধরে, মানে যেটা হয় না যে একদম নতুন একটা সাবজেক্ট, নতুন একটা জিনিস, বিশেষ করে বেশ কিছু সাবজেক্ট রয়েছে যারা এই জায়গাগুলো একদমই পড়েনি বা জানে না। তো তাদের ক্ষেত্রে যদি যেরকম ম্যাডাম বললেন আর কি, পুরো বাংলাতে বলে যাচ্ছিলেন সবকিছু, তো সেই ব্যাপারটা খুব এফেক্ট ফেলে, এটা তোমরা জানো। একটু প্লিজ তোমরা গ্রুপটা একটু শেয়ার করো তোমাদের ফিডব্যাক। আমি বেশি সময় নেব না, আর হয়তো 1.5 মিনিট মতো সময় আছে বা কিছু, 1.5 মিনিটেরও কম সময় আছে। একটু 1-2টো লাইন লিখো, খুব ভালো ভালো এরকম না, 1-2টো লাইন যে কোন জায়গা ভালো লেগেছে বা কি। তারপর আমি তোমাদেরকে কোড শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, কোডটা আমি দেবো, কোডটা দিয়ে দেবো। একটু প্লিজ গ্রুপে একটু ইনফর্ম করো। কারণ গতকাল টিচিং এর ক্লাস, আজ রিসার্চ, এই দুটো জায়গা তোমরা সবাই জানো যে কতটা ইম্পর্টেন্ট আমাদের ফার্স্ট পেপারের জন্য। আর আমরা সব থেকে বেশি ফাঁকি মারি, সব থেকে বেশি অবহেলা করি এই কিন্তু ফার্স্ট পেপার বা জেনারেল পেপার, এই দুটো জায়গায়। মানে এই জায়গাটাকে আমরা সব থেকে বেশি অবহেলা করি, সাবজেক্টে আমরা বেশি সময় দিই। এটা নয় যে সাবজেক্ট পড়বে না, সাবজেক্টে করতে হবে না, কিন্তু আমরা মাঝে মাঝে ভুলে যাই। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে তোমরা কিন্তু আরো আরো বেশি সময় দিও। পিডিএফ পেলে ভালো হতো, পিডিএফ চলে যাবে সবার কাছে। সেটের সিলেবাস আলাদা করে কিছু নেই গো বাবা, সেটের সিলেবাস আলাদা করে কিছু নেই। আমি গতদিনও বলেছি, মানে একদম প্রথম দিনের ক্লাসেও বলেছিলাম যে নেটের সিলেবাসটা কভার করলে তোমার ডব্লিউবি সেট বলো, আদার স্টেটের যে সেট হয়, বা তোমার ইউনিভার্সিটি যে রেট পরীক্ষা নেয়, সেগুলো প্রায় কভার হয়ে যায়, আলাদা করে পড়ার দরকার পড়ে না। টার্গেট রাখো জেআরএফ, তাহলে এগুলো দেখবে আর অসুবিধা হবে না। আমি গ্রুপটা বন্ধ করে দিচ্ছি, দেন আমি কোড শেয়ার করে দিচ্ছি। চলো কোডটা শেয়ার করলাম। ম্যাডাম শেয়ারটা বন্ধ করবো? একটা মিনিট দাঁড়াও।
চলো আমি শেয়ার করে দিচ্ছি কোডটা, দেখে নাও। এটা রয়েছে আজকের কোড, আশা করি সবাই দেখতে পাচ্ছ। আর এই সেম নাম্বার, মনে রাখবে এটা কিন্তু কোডের জন্য শুধুমাত্র, বারবার বলছো অন্য কোনো নাম্বারে পাঠাবে না, স্ক্রিনশট নেবে না, ফটো তুলে পাঠাবে না, প্লিজ এটা মেনে চলো। কারণ আমি আবারও বলছি যে এই মুহূর্তে 150+ স্টুডেন্ট আছো, যেটা আমার পক্ষে ম্যানুয়ালি কখনো সম্ভব না সবাইকে পাঠানো। এটা তুমি বুঝতে পারছো যে এটা ম্যানুয়ালি যদি পাঠানো হয় তাহলে কিন্তু সম্ভব না, এটা কিন্তু অটোমেশনের মাধ্যমে যায়। তো সেক্ষেত্রে তোমরা যদি এটাকে স্ক্রিনশট নিয়ে পাঠাও বা ছবি তুলে পাঠিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু অটোমেশন রিড করতে পারে না, এবং তোমার কাছে কিন্তু এই রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যাবে না। আমি রিপিটেডলি বলছি, প্লিজ এইটুকু লিখবে, আই অ্যাম দ্য বেস্ট, শুধু এইটুকু লিখবে। 9804418987 গতকাল যে নাম্বারটা ছিল এই নাম্বারটাতে, ঠিক আছে, গতকাল যে নাম্বারটা ছিল ওই নাম্বারে একই রয়েছে, শুধু ওখানটায় এইটুকু লিখবে, প্লিজ এইটুকু লিখবে যে আই অ্যাম দ্য বেস্ট, আর কিচ্ছু না। তোমার কাছে অটোমেটিক, তোমাকে আর অন্য কিছু লিখবে না। প্লিজ, অনেকে অন্যান্য মেসেজ লিখছো, স্যার এখনো পেলাম না, হাই স্যার, হ্যালো স্যার, প্লিজ কিচ্ছু লিখবে না প্লিজ, এটা সবার কাছে আমার অনুরোধ। আর কি করে বলবো আমি জানি না, শুধু আই অ্যাম দ্য বেস্ট বাদ দিয়ে অন্য কোনো কিছু লিখবে না প্লিজ, অন্য কিছু লিখবে না, শুধুমাত্র কোডটুকুই লিখবে আই অ্যাম দ্য বেস্ট, দেন ওয়েট করবে। তোমার কাছে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যাবেই যাবে, অন্য কোনো মেসেজ করবে না, স্যার পেলাম না, হয়নি। গতকালও 12টার আগে সবার কাছে পৌঁছে গেছে। এবার ইয়ে দেখে টাইমটা মেলাও যাদের কাছে গেছে, যে গতকাল 12টার আগে, রাত 12টার আগে পৌঁছে গেছে। তো আজকে 12টা থেকে 12:30 হতে পারে, একটা হতে পারে, তোমার কাছে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস পৌঁছাবেই। শুধু একটু ওয়েট করবে, আদার্স কোনো মেসেজ করবে না প্লিজ, শুধু এটুকুই টাইপ করবে আই অ্যাম দ্য বেস্ট, আর কিচ্ছু লিখবে না, অন্য কোনো নাম্বারে পাঠাবে না, স্ক্রিনশট পাঠালে তোমার কাছে রেকর্ডিং ভিডিও পিডিএফ নোটস যাবে না, অন্য কোনোতে। কেউ কিছু বলছো? ক্লাস হবে, হ্যাঁ। আমি বলবো ফার্স্ট পেপারে 30টা টার্গেট করো না, ফার্স্ট পেপারে টার্গেট রাখো 33টা, ফার্স্ট পেপারে টার্গেট রাখো 33টা, ঠিক আছে। 33 কোশ্চেন ফার্স্ট পেপারে টার্গেট রাখো, তুমি অনেকটা এগিয়ে থাকবে। কারণ আমরা সবসময় যে টার্গেট দিয়ে পৌঁছাতে পারি না, তো 30 করলে 27, 28, 26-এ পৌঁছে গেছো, ওটাকে 33 টার্গেট করো, ফার্স্ট পেপার 33টা। আর পরীক্ষার আগে পর্যন্ত তুমি কোনো ইউনিট বাদ দিতে পারবে না, পরীক্ষা যখন তুমি এক্সাম হলে ঢুকবে ততক্ষণ পর্যন্ত তুমি কোনো ইউনিট বাদ দিতে পারবে না, ঠিক পরীক্ষা হলে ঢোকার পরই তোমার সিচুয়েশন পাল্টে যাবে। হ্যাঁ বলো। গুড ইভিনিং স্যার, কাইন্ডলি আপনার নাম্বারটা যদি একটু শেয়ার করেন। নাম্বারটা এটা যেটা রয়েছে এটাও নাম্বার, প্লাস আরো যার একটা নাম্বার রয়েছে গ্রুপে, যেটাতে মেসেজ করা হয় প্রতিদিন, ওই নাম্বারটা, এই দুটো নাম্বারই রয়েছে গ্রুপে, দেখো এই দুটো নাম্বারই রয়েছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখো একটা নাম্বার রয়েছে 7439725584, ওই নাম্বারটা করতে পারো, এই নাম্বারটাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কোড এই নাম্বারটাতেই পাঠাবে। শুধুমাত্র আই অ্যাম দ্য বেস্ট টাইপ করে লিখবে, স্ক্রিনশট বা ফটো তুলে পাঠাবে না, আদার্স কোনো মেসেজ করবে না, এটা প্রত্যেকের কাছে। যদি আমি আপনাকে এটা কি মেসেজের মাধ্যমে পাঠাবো না হোয়াটসঅ্যাপে পাঠাবো? হোয়াটসঅ্যাপ করবে, তো বলা আছে হোয়াটসঅ্যাপ মি অ্যাট, অনলি হোয়াটসঅ্যাপ, অন্য কোনো কিছু না, না টেক্সট করবে, না টেলিগ্রাম, না অন্য কিছু, অনলি হোয়াটসঅ্যাপ করবে। আমি তো সেখান থেকে তোকে একই কথা বলে যাচ্ছি যে হোয়াটসঅ্যাপ করবে, এই নাম্বারে টাইপ করবে আই অ্যাম দ্য বেস্ট, আদার্স কিছু লিখবে না। আমাদের মোটামুটি বলা বক্তব্য আগামীকাল রাত 8টা থেকে একটু বন্ধ করো মাইকটা, যদি কোনো অসুবিধা না থাকে বলেন। স্যার সাবজেক্ট পেপারে মোটামুটি এইটুকু মেনটেন করো যে একসঙ্গে মাইক গুলো খোলা রয়েছে, আমরা তো সবাই ম্যাচিওর, এগুলো ক্লাস 8-এর বাচ্চা হয়, ঠিক আছে, এগুলো তো বলতেও খারাপ লাগে। কিছু বলছিলে? হ্যাঁ স্যার, আমি বলছিলাম এডুকেশন সাবজেক্ট পেপারে মোটামুটি 65 টার্গেট রাখলে কি হবে? হ্যাঁ, সাবজেক্ট পেপারে সবসময় মোর দেন 63-64 টার্গেট রাখো, ফার্স্ট পেপারে মিনিমাম 33, ওদিকে 63 প্লাস এদিকে 33, ওই টার্গেট রাখো।
63 প্লাস সাবজেক্ট পেপার, যে কোনো সাবজেক্টের কথাই বলছি, ফার্স্ট পেপারে 33 টার্গেট। এবার এই জায়গাটায় যদি হয় তাহলে কিন্তু তোমাকে বাড়াতে হবে বা কমাতে হবে। আর আমি বলেছিলাম বোধহয় প্রথম দিনেও যে এখানে কিন্তু পার্সেন্টেজে ক্যালকুলেশন হয় না, পার্সেন্টাইলে ক্যালকুলেশন হয়। তাই এই ব্যাপারটা মাথায় রাখবে, পার্সেন্টেজ আর পার্সেন্টাইল ব্যাপারটা কিন্তু আলাদা জিনিস। আমাদের ডব্লিউবি সেট পার্সেন্টেজে ক্যালকুলেশন করে, কিন্তু পার্সেন্টাইলে ক্যালকুলেশন কিন্তু ডিফারেন্ট। মানে ধরো 5টা অঙ্কের কোশ্চেন এসছে, ঠিক আছে, আমি 5টা অঙ্কের কোশ্চেনই করেছি, করে আমি টোটাল 35টা আনসার করেছি। আর তুমি 5টা অঙ্কের কোশ্চেনে একটাও করোনি, তারপরেও তুমি 35টা আনসার করেছো। তোমার আমার মার্কস যদি সেম হয়, আর যদি পার্সেন্টাইলে ক্যালকুলেশন হচ্ছে, প্রবাবলি আমি হয়তো পাস করে যাবো, তুমি পাস করতে পারবে না, সেম মার্কসে সেম সাবজেক্টে সেম ক্যাটাগরিতে। কারণ পার্সেন্টাইলে কিন্তু ডিফারেন্ট ক্যালকুলেশন হয়, এগুলো নিয়ে পরে কথা বলবো, আসবো সেগুলোতে। ঠিক আছে, যেহেতু আমাদের অনেকগুলো শিফটে পরীক্ষা হয়, তো এটা পার্সেন্টেজে ক্যালকুলেশন করলে হবে না। কারণ আমি যদি নিজে একসঙ্গে দুটো সেট পেপার করি, তার মধ্যে ডেফিনেটলি একটা পেপার সেটা সোজা হবে আর একটা একটু তুলনামূলক কঠিন হবে। দুটো পেপার কখনো সেম হতে পারে না। তো সেখান থেকে যার সোজা হবে সেই পেপারে তো নাম্বার অফ ক্যান্ডিডেট পাস করবে বেশি, তার নাম্বারও বেশি পাবে। তাই আমাদের কিন্তু এখানে পার্সেন্টাইলে ক্যালকুলেশন হয়, পার্সেন্টেজে নয়। ঠিক আছে, আর কিছু বলার নেই। আগামীকাল তাহলে কমিউনিকেশনের ক্লাস থাকবে। কমিউনিকেশন হলো আমাদের এই টোটাল যে 10টি ইউনিট কথা বলছি, তার মধ্যে সব থেকে সোজা জায়গা, সব থেকে সহজ জায়গা, বা সব থেকে কম সিলেবাস বলতে পারো, কম সিলেবাস তুলনা। স্যার বলছিলাম কি বলো, ডাটা ইন্টারপ্রিটেশনের কোনো ডেমো ক্লাস হবে কি? কিসের? ডাটা ইন্টারপ্রিটেশনের কোনো ডেমো ক্লাস হবে? ডিআই এর এই সেশনের মধ্যে নেই। আমি একদম লাস্ট দিন যেটা ক্লাস রয়েছে, ম্যাথমেটিক্স এর ক্লাস রয়েছে, ওই দিন আমি ডিআই নিয়ে কিছু কথা বলবো। যে কথা আমি যদিও প্রথম দিনও বলেছি, যে ডিআই এর মধ্যে যে 4টে চ্যাপ্টার রয়েছে, মেইনলি 4টে চ্যাপ্টার রয়েছে। কি কি? পাই চার্ট, বার, লাইন আর টেবিল, এই 4টে চ্যাপ্টার রয়েছে। ডিআই করতে গেলে আগে প্রথমে ম্যাথ জানতে হবে। 4টে মেইনলি ম্যাথের চ্যাপ্টারের উপরে ডিআই দাঁড়িয়ে রয়েছে। নাম্বার 1 হচ্ছে অ্যাভারেজ, নাম্বার 2 রেশিও প্রপোর্শন, নাম্বার 3 পার্সেন্টেজ, নাম্বার 4 প্রফিট এন্ড লস। এই 4টে চ্যাপ্টারের উপর আমাদের ডিআই দাঁড়িয়ে রয়েছে। আর ডিআই হয়তো আমরা এদিন কোনো কিছু করব না, এদিন আমরা ম্যাথ করব। ডিআই আমরা পরে আসবো, পরে এইসব নিয়ে ডিসকাস করব। স্যার মূলত আমার সাবজেক্ট তো ইতিহাস। এবার আমি আপনার কাছে ফার্স্ট পেপারটাই খুব ভালোভাবে দুটো ক্লাস করে যা বুঝলাম, যে এইভাবে যদি পড়ি, আমি তো নিজে 28-27টা করে ঠিক করি কোথাও না পড়ে, তো আমি যদি চেষ্টা করি মনে হয় 30-এর বেশি করে দেবো, দিলে আমার নেটটা হয়ে যাবে। কারণ সাবজেক্টে ঠিকই হয় 50-55, কিন্তু ওর বেশি ইতিহাসেও হবে না, এলোমেলো প্রশ্ন দেয় তো হিস্ট্রিতে। মানে দেখো, আবারও বলছি যে এই দুটো জায়গা তোমরা মেকআপ করতে হবে। যদি সাবজেক্ট পেপারে কমে যায় তাহলে ফার্স্ট পেপারে টানতে হবে। ফার্স্ট পেপারটা টানবো বলেই তো আপনার কাছে এসছি জাস্ট বেসিক্যালি। কিন্তু মানে এই দুটো জায়গা, ওই যেটা বললাম, ওদিকে 63 এদিকে 33, এই জায়গাটা তোমাকে মেনটেন করতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি ওই ডেঞ্জার জোনে পড়ে যাবে। ওরকম মনে হবে তোমার দুটো কোশ্চেনের জন্য এই বছর আমার হলো না, কিন্তু তুমি জানো না ওই দুটো কোশ্চেনের মধ্যে কয়েকশো না কয়েক হাজার ছেলে মেয়ে রয়েছে, যেহেতু অল ওভার ইন্ডিয়াতে পরীক্ষা হচ্ছে, কয়েক হাজার ছেলে মেয়ে রয়েছে। তো সেই জন্য আর কি আমরা বলি এইভাবে এরকম যে দুটো কোশ্চেনের জন্য আমার হয়নি। তো এটা অ্যাকচুয়ালি একটা সান্ত্বনা, কিন্তু ওটাতে কিছু হয় না। দুটো কোশ্চেন মানে কয়েক হাজার ছেলে মেয়ের পেছনে তুমি পড়ে রয়েছে, কয়েক হাজার। তোমাকে যে কোনো একটা জায়গাতে কিন্তু মেকআপ করতে হবে। আর আমি তো স্যার মানে মাস্টার্স করে যাদবপুর থেকে, তারপর থেকে চেষ্টা করছি, কিন্তু আমি যেটা বুঝলাম, আমার যে বন্ধুগুলো পাস করেছে সবাই ফার্স্ট পেপারেই 30-32টা করে ঠিক করেছে। সাবজেক্ট ওই 55-56 বেশি হয় না ইতিহাসে, কারণ প্রশ্নের অবস্থা খুব খারাপ থাকে। আমি তো বললাম যে এইমাত্র কেউ একজন বললো 30, আমি বললাম না 30 নয়, 33 টার্গেট রাখো। 33 আমি ওইটা আমি বলিনি। বলেছিলাম, আমি আমি মানে আমি ভাবছি 30। বলছি যে এখানে কিন্তু 33 টার্গেট রাখো মিনিমাম, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে, আশা করা যায়। যে যেটা বলছি এই নাম্বার বেসিসে যদি হয় তাহলে তুমি কিন্তু ডেফিনেটলি কোয়ালিফাই করে যাবে। আরে আমরা এটা জানি, এটা লাইফ টাইম কোয়ালিফিকেশন, যে তুমি একবার নেট কোয়ালিফাই করে গেলে আর দ্বিতীয়বার দরকার পড়ে না। তুমি 6টা মাস সময় দাও না, সবকিছু ছেড়ে দাও না। আমাদের সবসময় নিয়মই তাই, তুমি কম্প্রোমাইজ করলে লাইফ তোমার জন্য স্যাক্রিফাইস করবে। একটা ভাবে দেখো না যে আমি কোনো কিছু দেখবো না, আমি কোনো কিছু করবো না, দেখুক না তোমার বাড়ি থেকে বা তোমার আশেপাশের লোকজন বলুক না যে অমুককে দেখতে পাচ্ছি না, 2 দিন 5 দিন হলো, 1 সপ্তাহ হলো, কি ব্যাপার, কোথায় চলে গেল, এরকমটা হোক না।
হুম হুম। একটু স্মার্ট ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক করলে কিন্তু হবে না। হার্ড ওয়ার্ক সামনে মাদ্রাসা রয়েছে তো এই সপ্তাহটা, এই মাসটা একটু ক্রিটিক্যাল যাচ্ছে আমাদের। হার্ড হবে, সেটা বারবার বলছি। আর ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। যে কথাগুলো বারবার বলছিলাম যে তোমার মধ্যে প্রচুর পড়তে পারো, তুমি প্রচুর ট্যালেন্টেড, এগুলো তখন কাজ করবে যদি এই ফ্যাক্টর গুলো কাজ করে। আমি প্রচুর ট্যালেন্টেড কিন্তু আমার মধ্যে ধৈর্য নেই, আমি রেগুলারিটি মেনটেন করতে পারি না। তুই ভাবো একবার। আর অন্যদিকে আরেকজন ব্যক্তি, তার অত ট্যালেন্ট নেই, অত কিছু, কিন্তু সে খাটতে পারে, প্রচুর হার্ডওয়ার্ক করতে পারে, তার মধ্যে বিশ্বাস আছে, সে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করে। তো তুমি ভাবো যে আমার ট্যালেন্ট নিয়ে কত এগোবো। কিন্তু যদি তোমার ওই কোয়ালিটি আমার মধ্যেও থাকে, যে আমি ট্যালেন্টেড প্লাস আমার এই সব গুণগুলো রয়েছে, তাহলে আমি রকেটের গতিতে এগোবো। তাই প্রথম এটা, অত ট্যালেন্ট নয়। ট্যালেন্ট হলে ওই স্কুলের ফার্স্ট সেকেন্ড থার্ড বয়রে চাকরি পেতো, নেট কোয়ালিফাই করতো, বাকিরা করতে পারতো না। লাস্ট বেঞ্চে পড়ে যারা 2-1 বার ফেল করে গেছে, তারা পেতো না। ট্যালেন্ট অবশ্যই ফ্যাক্টর, যে তোমাকে স্পিড দিয়ে দেবে, কিন্তু তার আগে কিন্তু তোমার রেগুলারিটি, তোমার পেশেন্স, তোমার যেটা হার্ড ওয়ার্ক, স্মার্ট ওয়ার্কের কথা বল, এগুলো কিন্তু ফার্স্ট। সেটা তোমাকে মাথায় রেখে কিন্তু এগোতে হবে। ঠিক আছে স্যার, ঠিক ধন্যবাদ আছে, আপনাকে। চলো। হ্যাঁ। হুম, thank you. আগামীকাল রাত 8টায় কমিউনিকেশনের ক্লাস থাকবে। আবারও বলছি, এই ইউনিটের সব থেকে বড় বিশেষত্ব ছোট সিলেবাস, কম পড়তে হয়। আর এখান থেকে প্রতি বছর গড়ে 3-4টে করে কোশ্চেন তো থাকে এবং সহজে পাওয়া যায়। মানে অন্যান্য ইউনিটের মধ্যে যেরকম ডিপ্লোম্যাটিক কোশ্চেন করা যায়, এটা রিসার্চ বলো, টিচিং বলো, টিচিং এ তো এরকম ব্যাপার হয়, আমি খুব ভালো টিচিং জানি না। আমি রিসার্চটাও হয়তো একটু জানি, কিন্তু টিচিং আমি জানি না। তো আমার ক্ষেত্রে এরকমও না যে টিচিং এর বেশ কিছু কোশ্চেন আমি বুঝতেই পারছি না, আমার ওই ক্ষেত্রে এরকম প্রবলেম হয়। কিন্তু কমিউনিকেশন এমন একটা জায়গা যে যেখান থেকে যদি তুমি সামান্য একটু সময় দাও, খুব ভালো আউটপুট পাওয়া যায়। তো কমিউনিকেশন এমন একটা ইউনিট, কারণ 3-4টে কোশ্চেন একটা বিরাট ফ্যাক্টর কাজ করে। যদি তুমি স্কোর 25-এর উপর করে দিতে পারো, তোমার স্কোর 15, সেখানে 3-4টে কোশ্চেন কিছু। হ্যালো স্যার, আমি পুষ্প বলছি। বলো। স্যার বলতেছি, সাবজেক্টের বিষয়ে কি আলাদা কোনো কোর্স আছে কি? সাবজেক্ট আমি আগেই জানিয়েছি যে এই মুহূর্তে আমাদের এডুকেশন, বাংলা, ফিলোসফি আর জিওগ্রাফি 4টে হবে, সেটা আমি স্যার জানিয়ে আমি দিয়েছি। ফিলোসফি স্টুডেন্ট। হ্যাঁ, ফিলোসফি হবে। এই ফার্স্ট পেপারে এটা হয়ে গেলে আস্তে আস্তে সাবজেক্ট পেপারের ক্লাসগুলো আস্তে আস্তে আসবে। স্যার, আচ্ছা স্যার, তার মধ্যে সাবজেক্টটা একটু কাভার হয় না তো, সাবজেক্টটা মোটামুটি 5-7টার জন্য মানে থেকেই যায় আর কি। আর এক এক জেনারেলটা করে আসবে। মোটামুটি কাভার হয়ে চলে যায়। ঠিক আছে, তাহলে আমি এই পর্যন্ত রাখবো। স্যার হ্যাঁ বলছি স্যার, এবার নাকি সিলেবাসটা চেঞ্জ হবে, মানে এই 3 বা 4 মাসের মধ্যে কি মানে জুনের নেটে পুরোনো সিলেবাসে হবে। যদি চেঞ্জ হয়, মানে যদি নতুন সিলেবাসে পরীক্ষা, তাহলে ডিসেম্বর 2024-এ হবে। জুনের সিলেবাসে পরিবর্তন হবে না। স্যার আমি তো স্যার নতুন শুরু করছি, তাহলে কি এই 3-4 মাসে কি সেকেন্ড পেপার কি কভার করা সম্ভব? দেখো, ওটা এই এই ব্যাপারগুলো না পুরোপুরি আপেক্ষিক, এগুলো ডিপেন্ড করে তোমার উপর। 4 মাসেও যদি আহ, পারবে না, 14 মাসেও পারবে না, 24 মাসেও পারবে না। আর তুমি পারলে 4 মাসে সম্ভব। মানে এই সম্ভব অসম্ভব ব্যাপারটা পুরোপুরি তোমার উপর। না আমি ঠিক করে দিতে পারি, না তোমার বাবা মাও ঠিক করে দিতে পারে, কেউ ঠিক করতে পারে না। এটা সম্পূর্ণ তোমার মনের জোর, তোমার কনফিডেন্স, তোমার সাবজেক্টের উপর ডেপথ, তার উপর কন্ট্রোল, সবকিছু তোমার। এটা আমি বলতে পারি না। স্যার স্যার হ্যালো হ্যাঁ, স্যার, একটা কথা বলছিলাম, বলছি এখানে নেটওয়ার্কের সমস্যার জন্য একটু লেট হয়ে গেছিলাম, মানে কেটে গেছিল। স্যার কোডটা কি একবার বলা যাবে স্যার? আই অ্যাম দ্য বেস্ট। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, চলো আমি তাহলে এই পর্যন্ত রাখছি। আগামীকাল 8টায় ক্লাস থাকবে। লাস্ট দিন অর্থাৎ মঙ্গলবার দিন আমি নিজে থাকবো ম্যাথমেটিক্স এর ক্লাসে। ওদিন আমি আর বাকি স্যার সমস্ত কিছু বলবো, স্যার যে বলছি কিভাবে কি নাম্বারটা ক্লাস কি হবে। স্যার বলছি নাম্বারটা কি স্যার 987 এই নাম্বারটাই? হ্যাঁ, 18987। মঙ্গলবার দিন ক্লাসে আমি থাকবো নিজে। ওই দিনই আমি সমস্ত কিছু ডিটেলসে বলবো, যে কিভাবে ক্লাস হবে, কবে থেকে ক্লাস হবে, বা তোমার রুটিন বা কি রয়েছে, কবে কবে কি ক্লাস হবে, কখন ক্লাস হবে, সবকিছু। এইরকম 1.5 ঘন্টা ক্লাস হবে, ইভিনিং টাইমে ক্লাস হবে সবই। বরং ক্লাসের টাইমটা পাল্টে রাত 9টা হয়ে যাবে।
এখন আমরা 8টায় ক্লাস করছি ঠিকই, যখন আমাদের রেগুলার ক্লাস করবো তখন আমরা রাত 9টাতেই করবো। সেক্ষেত্রে সবার ছোট্ট একটা অনুরোধ স্যার, মানে যদি 2 তারিখের পর থেকে মানে ক্লাসগুলো রেগুলার হয়, কারণ মাদ্রাসার পরীক্ষা আছে না অনেকেরই, সেক্ষেত্রে মনটা দিতে পারছি না স্যার। বুঝতে পেরেছি। এবার ব্যাপারটা তো এগুলো তো ওরকম ভাবে নয় যে ধরো মাদ্রাসা ওদিকে শেষ করতে গেলে অন্য কিছু একটা কাজ করবে, কারোর হয়তো সেমিস্টার চলে আসবে, ব্যাপারটা একদমই সেরকম না। আমাদের যেহেতু হাতের সময় বেশি নেই, যদি কোনো ক্লাস স্যার মিস করে যায় তাহলে রেকর্ডিং ক্লাস পাবো তো? রেকর্ডিং থাকবে, হ্যাঁ সব ক্লাসে রেকর্ডিং থাকবে। তাহলে তো অন্য সময় না দেখে নিন। ঠিক আছে, চলো ছাড়লাম তাহলে। ঠিক আছে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ওয়েদারে খুব চেঞ্জ হচ্ছে, সাবধানে থেকো, কারণ অনেকের এই সময় পরীক্ষা রয়েছে বা সামনে কিছু পরীক্ষা রয়েছে। বাড়ির বাচ্চা বা বয়স্ক যারা রয়েছে তাদের দিকে খেয়াল রেখো। এই সময়টা সত্যি খুব খারাপ, আবার গরম পড়ে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। এই আর কি। স্যার বলতেছি আমি কালকে রেকর্ডিং ক্লাসটা পাইনি, আমি ক্লাসে ছিলাম স্যার, লাস্ট মোটামুটি 20 মিনিট আমার নেট শেষ হওয়ার কারণে আমি ক্লাসটাতে থাকতে পারিনি। হবে না গো ভাই, আমরা চাই যে মানে আমি কি করে বিশ্বাস করবো বলো? ওই জন্য বললাম যে চাই না, যে আমরা চাই যে তাদের কাছে যাক, তারাই পড়ুক, তারাই করুক যারা পাস করবে। কারণ দেখবে এই মানে ধরো আমরা যদি টোটাল গ্রুপের মধ্যে শেয়ার করতাম, এই মুহূর্তে যদি গ্রুপ বলি, তাহলে একটা গ্রুপে তোমরা কমেন্ট করতে পারো। দেখো আমি যদি খুলে দিই, তোমরা আমি বলি না যে তোমরা প্লিজ গ্রুপে ফিডব্যাক শেয়ার করো, একটা গ্রুপে শেয়ার করতে পারো। বাকি এরকম টোটাল 9টা গ্রুপ রয়েছে। তো টোটাল যদি স্টুডেন্ট বলি তাহলে কত? যদি সবাই ক্লাস করতে আসে, আমি গুগল মিটে জায়গা দিতে পারবো না। সবাই পাবে, সবাই কোয়ালিফাই করবে? না কালকে আমি ছিলাম স্যার, ক্লাসে ছিলাম, পরে লাস্ট 20 মিনিট আমার নেটওয়ার্কের সমস্যার জন্য আমি বলে টোটাল কোয়ালিফাই করলো, ধরো কোন একটা ইয়ারে একটা সেশনে ধরো আমাদের কোয়ালিফাই করলো ধরো 20 জন 25 জন কোয়ালিফাই করলো। এবার আমি যদি বলি 20 জন কোয়ালিফাই করেছে 1000 জনের মধ্যে, আর 20 জন কোয়ালিফাই করেছে 50 জনের মধ্যে, এর মধ্যে গ্যাপ আছে, মানে ডিফারেন্স আছে না ব্যাপারটা। তো এখানে যারা রয়েছে, এই ব্যাপারটা আমি একদম প্রথম দিনও বলেছিলাম যে এই টোটাল যে স্টুডেন্ট দেখছো তার 70% স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার আগেই ওদের ভাগ্য ঠিক হয়ে গেছে, যারা পাস করতে পারবে না, কোয়ালিফাই করতে পারবে না, এরা বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। 30% যারা রয়েছে তাদের মধ্যে তার 30% স্টুডেন্ট মাত্র কোয়ালিফাই করবে, যারা সেই সিরিয়াসনেস এর মধ্যে রয়ে গেছে। কারণ যে বলছি 50 জন স্টুডেন্ট আসলেও 50 জন কোয়ালিফাই করবে না, কারণ কিছু কিছু জায়গায় তখনও সেই ড্রব্যাক গুলো থেকে যাবে, হয় ফার্স্ট পেপারে নইলে সেকেন্ড পেপারে। কারণ হয় না একটা যে সবকিছু হয়ে গেল, আমাদের হাতের বাইরে কিছু একটা রয়েছে। তো ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি চেষ্টা করব রাত্রের মধ্যে 12টা 12:30টার মধ্যে তোমাদের কাছে রেকর্ডিং